হ্যালো। হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমাদের গুণগত রসায়নের 6 নম্বর কম্প্যাক্ট বেসিক টু অ্যাডভান্স ক্লাসে। সো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং প্রথম 5 লাখটা সবাই করে আসছো। আজকে হচ্ছে আমাদের 6 নম্বর ক্লাস। আর লাস্ট ক্লাসে আমরা পড়াশোনা করছিলাম কতটুকু নিয়ে। লাস্ট ক্লাস হচ্ছে আমরা কিন্তু তোমার ওই যে অরবিটাল সম্পর্কে আমরা জানছিলাম, অরবিটালের চিত্র কীরকম হয় সেটা আমরা পড়ছিলাম, রাইট? আর আজকে হচ্ছে আমরা শুরু করব তোমার এরপর থেকে। আজকে আমাদের একটা গুরুত্বপূর্ণ টপিক যার নাম হচ্ছে আমাদের কোয়ান্টাম সংখ্যা। এখান থেকে আমরা পড়া শুরু করবো। একটা মিনিট জাস্ট আমাকে সময় দাও একটু করে। আমি একটু আমার জাস্ট চশমাটা একটু চেঞ্জ করি, এই চশমাটা একটু ঝাপসা তো এই জন্য। ওকে, জাস্ট একটা মিনিট টাইম দাও। ঠিক আছে, ওকে। সো চলো আমরা তাহলে শুরু করি। আসো তা আমরা কোয়ান্টাম সংখ্যা নিয়ে আলোচনা করবো। দেখো কোয়ান্টাম সংখ্যা জিনিসটা কি। কোয়ান্টাম সংখ্যা এগুলোকে তুমি কিছু সংখ্যা চিন্তা করতে পারো যে যেই সংখ্যাগুলো দ্বারা আমরা একটি ইলেকট্রনের অবস্থা সম্পর্কে ধারণা পাইতে পারি। তাহলে আমরা বলতে পারি কোয়ান্টাম সংখ্যা হচ্ছে এমন কিছু সংখ্যামূলক মান যা কোনো পরমাণুর মধ্যে ইলেকট্রনের অবস্থা সম্পূর্ণভাবে কি করে বলতো নির্ধারণ করে। বেসিক্যালি আমরা এই সংখ্যাগুলো দেখার মাধ্যমে আমরা নির্ধারণ করতে পারি ইলেকট্রনটা আমার কয় নাম্বার কক্ষপথে আছে, ইলেকট্রন আমার কোন উপশক্তি স্তরে আছে, বা ইলেকট্রন আমার কোন দিকে আছে, ওরিয়েন্টেশনে আছে, বা তার স্পিন কোন দিকে হচ্ছে। এই সকল জিনিসপত্র সম্পর্কে আমরা কিন্তু এখানে ধারণা পাইতে পারি। তাহলে কোয়ান্টাম সংখ্যা কয়টা আছে? কোয়ান্টাম সংখ্যা আছে 4টা। তাহলে মনে রাখবা কোয়ান্টাম সংখ্যা আছে কয়টা? কোয়ান্টাম সংখ্যা আছে কিন্তু 4টা। তাহলে কোয়ান্টাম সংখ্যা আছে কয়টা? আছে হইল তোমার 4টা। কি কি কোয়ান্টাম সংখ্যা আছে চলো আমরা দেখার চেষ্টা করি। দেখো এই সংখ্যাগুলো দিয়ে আমরা কি কি জানতে পারি। একটা জিনিস জানতে পারি যে ইলেকট্রন যেটা আছে এটা কোন কক্ষপথে আছে। আর যেই কোয়ান্টাম সংখ্যাটা আমাকে জানায় যে ইলেকট্রন কোন কক্ষপথে আছে বা কোন শক্তি স্তরে আছে, সেই কোয়ান্টাম সংখ্যাকে আমরা বলি প্রধান কোয়ান্টাম সংখ্যা। এই কোয়ান্টাম সংখ্যাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি প্রধান কোয়ান্টাম সংখ্যা, বা এটাকে আমরা ইংলিশে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারও বলে থাকি। আর এটাকে আমরা এন দিয়ে প্রকাশ করি। আর এটা কিন্তু আমরা দেখছিলাম বোরের পরমাণু মডেলে কিন্তু আমাদের এই জিনিসটা ছিল। ওকে, বোরের পরমাণু মডেলে আমাদের এই জিনিসটা ছিল। ওকে, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাই। হ্যাঁ, এগুলো সব পড়ানো হয়েছে, বললাম তো এগুলো তো প্রতিটা সাইকেলেই মেইন ক্লাস শেষ হওয়ার পর তোমাদেরকে আবার কম্প্যাক্ট ক্লাস দেওয়া হচ্ছে। দেখো এরপরে ইলেকট্রন কোন কক্ষপথে আছে এটা আমরা যেই কোয়ান্টাম সংখ্যা দ্বারা জানি তাকে আমরা বলি প্রধান কোয়ান্টাম সংখ্যা। ইলেকট্রন কেমন শেপের অরবিটালে আছে, মানে কোন শেপের অরবিটালে আছে। ইলেকট্রন কি গোলাকৃতি শেপের অরবিটাল আছে অরবিটালে আছে, নাকি ডাম্বেল আকৃতি শেপের অরবিটালে আছে, আমার সেই পার্টিকুলার ইলেকট্রনটা কি ডাবল ডাম্বেল শেপের অরবিটালে আছে, মানে কোন টাইপের বা কোন শেপের অরবিটালে আছে। এটা যেই কোয়ান্টাম সংখ্যা দ্বারা বোঝা যায় তাকে আমরা বলি সহকারী কোয়ান্টাম সংখ্যা। তাকে আমরা কি বলি? এটাকে আমরা ডাকি সহকারী সহকারী কোয়ান্টাম সংখ্যা। আর এই সহকারী কোয়ান্টাম সংখ্যাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? এই সহকারী কোয়ান্টাম সংখ্যায় যেটা আছে এটাকে কিন্তু আমরা তোমার এল, ছোট হাতের এল দিয়ে প্রকাশ করে থাকি। তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যা যেটা আছে এটাকে আমরা ছোট হাতের এল দিয়ে প্রকাশ করি। তারপর কোন ওরিয়েন্টেশনে আছে। আমি তোমাকে একটা জিনিস বলছিলাম যে আমার দেখো ইলেকট্রন যেটা আছে এরকম যদি হয়, ধরো এটা যদি আমার নিউক্লিয়াস হয়, এটা যদি আমার নিউক্লিয়াস হয়, তাহলে এখানে তুমি যদি লক্ষ্য করে দেখো আমার পি অরবিটালের চিত্র কীরকম ছিল। পি অরবিটাল তোমার এই বরাবরও হইতে পারে, মানে সেটা ওয়াই অক্ষের দিকে থাকতে পারে। আবার আমার যে পি অরবিটাল ছিল, দেখো আমার যেখানে পি অরবিটালটা ছিল সেটা কিন্তু এক্স অক্ষের দিকেও থাকতে পারে, রাইট, বা জেড অক্ষের দিকেও থাকতে পারে, সেটা জেড অক্ষের দিকেও থাকতে পারে। ওকে, এগুলো আমরা দেখছিলাম যে বিভিন্ন তার দিক বিন্যাস হইতে পারে। তো সেটা কোন ওরিয়েন্টেশনে আছে, কোন দিকে আছে, সেটা কি এক্স অক্ষের দিকে আছে, নাকি ওয়াই অক্ষের দিকে আছে, নাকি জেড অক্ষের দিকে আছে। এটা আমরা যেই কোয়ান্টাম সংখ্যা দ্বারা বুঝতে পারি তাকে বলে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। তাকে বলে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, তাকে বলে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। আর এটাকে আমরা ছোট হাতের এম দিয়ে প্রকাশ করে থাকি। এটাকে আমরা ছোট হাতের এম দিয়ে প্রকাশ করে থাকি। আর আরেকটা আছে ইলেকট্রনের কিভাবে স্পিন করতেছে, মানে ইলেকট্রনের ঘূর্ণনের দিকটা কি ঘড়ির কাঁটার দিকে নাকি ঘড়ির কাঁটার বিপরীত দিকে, মানে ইলেকট্রন স্পিনের প্রকৃতি কীরকম, এটা আমরা যে কোয়ান্টাম সংখ্যা দ্বারা বুঝতে পারি তাকে বলে স্পিন কোয়ান্টাম সংখ্যা। এটাকে বলে স্পিন কোয়ান্টাম সংখ্যা, যেটাকে আমরা ছোট হাতের এস দিয়ে প্রকাশ করে থাকি। এটাকে আমরা ছোট হাতের এস দিয়ে প্রকাশ করে থাকি। তাহলে আমরা দেখলাম যে আমার 4 প্রকারের কোয়ান্টাম সংখ্যা আছে। কোয়ান্টাম সংখ্যা তাহলে কয় ধরনের বা কয় প্রকার? কোয়ান্টাম সংখ্যা তাহলে তোমার হচ্ছে এখানে 4 প্রকারের হইতে পারে, রাইট। কোয়ান্টাম সংখ্যা তাহলে কয় প্রকার হইতে পারে? 4 প্রকার হইতে পারে।
ইলেকট্রন কোন কক্ষপথে আছে এটা আমরা বুঝতে পারি প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা, যেটাকে আমরা ছোট হাতের এন দিয়ে প্রকাশ করি। ইলেকট্রন কোন শেপের অরবিটালে আছে সেটা দ্বারা আমরা মানে কোন উপশক্তি স্তরে আছে এটা যে কোয়ান্টাম সংখ্যা দ্বারা বোঝা যায় তাকে বলে সহকারী কোয়ান্টাম সংখ্যা, যেটাকে আমরা ছোট হাতের এল দিয়ে প্রকাশ করি। ইলেকট্রন কোন ওরিয়েন্টেশনে আছে, সেটা কি এক্স অক্ষের দিকে আছে নাকি ওয়াই অক্ষের দিকে আছে, মানে কোন দিক বিন্যাস, তার দিক বিন্যাসটা কিরকম, সেটা আমরা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা দ্বারা বুঝতে পারি। আর আমার ইলেকট্রনটা কিভাবে স্পিন করতেছে, তার স্পিনের প্রকৃতি ঘড়ি কাটা, মানে ধরো ইলেকট্রন যদি এটা হয় আর ইলেকট্রনের অক্ষ যদি এটা হয়, এখন এই অক্ষে সে কি ঘড়ি কাটার বিপরীত দিকে স্পিন করতেছে নাকি ঘড়ি কাটার দিকে স্পিন করতেছে, মানে কোন দিকে সে, তার স্পিনটা কোন দিকে, মানে ঘূর্ণনটা কোন দিকে, সেটাকে আমরা যেই কোয়ান্টাম সংখ্যা দ্বারা বের করি তাকে আমরা বলি স্পিন কোয়ান্টাম সংখ্যা। তো এখন এটার খুব ভালো অ্যাপ্লিকেশন দেখতে পারবা, প্রত্যেকটা কোয়ান্টাম সংখ্যা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। বাট আমরা চলো, আমি যে তোমাকে একটা জিনিস বললাম যে এই 4টা কোয়ান্টাম সংখ্যাকে ব্যবহার করে তুমি একটা ইলেকট্রনের অবস্থা সম্পর্কে ধারণা পাইতে পারো, পূর্ণ ধারণা পাইতে পারো। তাহলে কিভাবে পাইতে পারো, চলো সেই জিনিসটা আমরা বের করার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি। আমি একটা কাজ করি, আসো আমি চলো সোডিয়াম পরমাণুটাকে কনসিডার করলাম। সোডিয়ামে ইলেকট্রন থাকে কয়টা? 11টা। এখন ধরো আমাকে বলা হইলো সোডিয়ামের 11টা ইলেকট্রনের মধ্যে তুমি 9তম ইলেকট্রনকে খুঁজে বের করো, মানে 9তম ইলেকট্রন সম্পর্কে তুমি আইডিয়া দাও। মানে আমাকে কি বলা হইলো, সোডিয়ামের ইলেকট্রন থাকে 11টা, তার মধ্যে 9তম ইলেকট্রন যেটা আছে সেটা সম্পর্কে তুমি ধারণা দাও। তো চলো ধারণা দেওয়ার চেষ্টা করি। প্রথমে আমরা যেটা নিয়ে আলোচনা করবো, দেখো সেটা হলো কি, সেটা হলো তাহলে আমাদের ফার্স্টটাকে বের করতে হবে সোডিয়ামের যে 9তম ইলেকট্রন সেটা আসলে কোন কক্ষপথে আছে সেটা আমাকে বের করতে হবে। তাহলে আমাকে প্রথমে কি বের করতে হবে, যে সোডিয়ামের যে 9তম ইলেকট্রন সেটা আসলে কোন কক্ষপথে আছে। এখন দেখো সোডিয়ামের তুমি যদি চিত্রটা আঁকার চেষ্টা করো, সোডিয়ামের এটা হচ্ছে তোমার নিউক্লিয়াস, সোডিয়ামের এটা হলো তোমার কি নিউক্লিয়াস। নিউক্লিয়াস হওয়ার পরে আমরা সবাই জানি এটা চারদিকে কি থাকে, বৃত্তাকার কক্ষপথ থাকে, মানে অ্যাকর্ডিং টু বোর পরমাণু মডেল অনুযায়ী এখানে কি থাকবে, বৃত্তাকার কক্ষপথ থাকবে। তাহলে এখানে একটা কক্ষপথ, এখানে ধরো দ্বিতীয় কক্ষপথ এখানে, তারপর ধরা যাক এখানে তৃতীয় কক্ষপথটা এই জায়গায় আছে। আচ্ছা, এখন আমরা সবাই এটাও জানি যে আমার এই জায়গায় প্রথম কক্ষপথ ইলেকট্রন থাকে কয়টা? 2টা। প্রথম কক্ষপথ ইলেকট্রন থাকে 2টা। দ্বিতীয় কক্ষপথ ইলেকট্রন থাকে কয়টা? 8টা থাকে ইলেকট্রন। দ্বিতীয় কক্ষপথ ইলেকট্রন থাকে কয়টা? 8টা। তাহলে দ্বিতীয় কক্ষপথে তুমি এখানে 8টি ইলেকট্রনকে এঁকে দাও, 8টি ইলেকট্রনকে এখানে এঁকে দাও। আর তৃতীয় কক্ষপথে তোমার 1টি ইলেকট্রন থাকে, রাইট? এটা হলো সোডিয়ামের পরমাণু, এটা হইলো সোডিয়াম পরমাণু। তাহলে এবার একটু করে বুঝিয়ে আসো, সেটা হইলো বলো তো 9তম ইলেকট্রনটা কোন কক্ষপথে আছে? প্রথম 2টা ইলেকট্রন তো এখানে আছে, পরের 8টি ইলেকট্রন এইখানে আছে। দেখো এইটার জন্য আমাদের কত হবে, এইটার জন্য আমি যদি এটাকে অন্য একটা কালার দিয়ে দেখাই, এই কালার দিয়ে দেখাই, আসো ধরো এইটার জন্য, এটার জন্য আমার কক্ষপথ সংখ্যা n = হয় 1। তারপর এটার জন্য আমার এটা হচ্ছে দ্বিতীয় কক্ষপথ, তাহলে এখানে n = হবে 2। আর এটা হলো আমার তৃতীয় কক্ষপথ, তাহলে এখানে n = হবে 3। তাহলে এখানে আমরা বলতে পারি আমার যে 9তম ইলেকট্রনটা সেটা দেখো তো কোন কক্ষপথে আছে, সেটা আছে দ্বিতীয় কক্ষপথে বা দ্বিতীয় শক্তি স্তরে। তাহলে আমরা এটা বলতে পারি যে সোডিয়ামের 9তম ইলেকট্রন, আমরা এটা বলতে পারি সোডিয়ামের 9তম ইলেকট্রন সেটা দ্বিতীয় কক্ষপথে আছে, দ্বিতীয় কক্ষপথে আছে। তাহলে এখান থেকে আমরা কিছু কি পয়েন্ট মনে রাখতে পারি, সেটা কি, তাহলে 9তম ইলেকট্রনের জন্য তাহলে এখানে কক্ষপথ সংখ্যা হইল 2, তাহলে 9তম ইলেকট্রনের প্রধান কোয়ান্টাম সংখ্যার মান হবে 2। বেসিক্যালি n দ্বারা আমরা কি বুঝি, n দ্বারা আমরা বুঝি সে কত নাম্বার কক্ষপথে আছে। যদি একটি ইলেকট্রন 1 নাম্বার কক্ষপথে থাকতো তাহলে তার জন্য n এর মান হইতো 1। যদি একটি ইলেকট্রন 2 নাম্বার কক্ষপথে থাকে তার জন্য n এর মান হয় 2। একটি ইলেকট্রন 3 নাম্বার কক্ষপথে থাকলে তার জন্য n এর মান হয় 3। বেসিক্যালি n দ্বারা কি বোঝানো হয়, কক্ষপথ সংখ্যা বা শক্তিস্তর সংখ্যা, মানে ইলেকট্রনটা কত নাম্বার কক্ষপথে আছে বা কত নাম্বার শক্তি স্তরে আছে, এই জিনিসটা এখানে বোঝানো হয়ে থাকে। এই জিনিসটা এখানে কি করে বোঝানো হয়ে থাকে, ঠিক আছে, এই জিনিসটা এখানে বোঝানো হয়ে থাকে। তো আমি যদি তোমাকে n সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি, দেখো তো n সম্পর্কে কি কি হইতে পারে ধারণা। প্রথম কথা চিন্তা করে দেখো, আমরা জানি nতম কক্ষপথের ব্যাসার্ধ কত হয়, আমরা জানি nতম কক্ষপথের ব্যাসার্ধ কত হয়ে থাকে, এটা তোমাদেরকে পড়াইছিলাম। nতম কক্ষপথের ব্যাসার্ধ হয়ে থাকে Rn = 0.53 গুণন n² / z হয়ে থাকে, রাইট? তাহলে এখন তুমি চিন্তা করে দেখো n এর ভ্যালু যত বাড়ে, মানে n এর ভ্যালু যত বাড়ে ওই কক্ষপথের ব্যাসার্ধ তত বাড়বে না? n এর ভ্যালু যত বাড়বে তার কক্ষপথের ব্যাসার্ধ কি হবে, তার কক্ষপথের ব্যাসার্ধ তত বাড়বে। তাহলে আমরা বলতে পারি যে সাইজও বাড়বে, সাইজও বড় হবে। তার মানে
কক্ষপথ সংখ্যা যত বাড়ে সেই কক্ষপথের আকার তত বড় হয়। মানে প্রথম কক্ষপথের আকার ধরো একটু ছোট, কারণ এখানে রেডিয়াসটা কম। দ্বিতীয় কক্ষপথের আকার আরেকটু বড়, তৃতীয় কক্ষপথের কিন্তু আকার আরেকটু বড়। তাহলে আমরা এটাও বলতে পারি যে আমার যদি এন বাড়ে, এন যদি বাড়ে তাহলে কি হবে, আমার কক্ষপথের ব্যাসার্ধ বাড়বে, কক্ষপথের ব্যাসার্ধ বাড়বে, আর আমার কাছে কিন্তু আকারটাও কিন্তু আলটিমেটলি বাড়তেছে, আকার যেটা আছে এটাও বাড়তেছে। মানে মেইন কথা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা যেটা আছে এটা আসলে আকার নির্দেশ করে কক্ষপথের। এটা দ্বারা আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা আমরা কক্ষপথের আকার সম্পর্কে ধারণা পাইতে পারি। ঠিক আছে, আশা করি তুমি বুঝতে পারছো যে প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা আমরা কক্ষপথের আকার সম্পর্কে ধারণা পাইতে পারি। মানে আকার মানে কি সাইজ, আকার মানে কি, আকার মানে হচ্ছে সাইজ। আমরা সাইজ সম্পর্কে এখানে কি করতে পারি, ধারণা পাইতে পারি। আশা করি এই জিনিসটা আমরা সবাই এখানে বুঝতে পারছি। তাহলে আমরা চলো এই প্রধান কোয়ান্টাম সংখ্যা নিয়ে কিছু পয়েন্ট আমাদের না জানলেই নয়, এরকম কিছু পয়েন্ট চলো দেখে নিই। যেমন প্রধান কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে প্রথম যে ইনফরমেশন আমাদের জানতে হবে, এটা আবিষ্কারককে নিলস বোর। উনি ওনার বোর পরমাণু মডেলেই কি করছিলেন বলতো, বোর পরমাণু মডেলেই কিন্তু ওই যে প্রধান কোয়ান্টাম সংখ্যা ধারণা দিচ্ছেন যে ইলেকট্রনগুলো শক্তি স্তরে থাকে। আচ্ছা, তো এটাই বলছে পরমাণুতে ইলেকট্রনের অরবিট মানে শক্তি স্তরটা বা প্রধান শক্তি স্তরকে যে কোয়ান্টাম সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়, যে কোয়ান্টাম সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় তাকেই বেসিক্যালি প্রধান কোয়ান্টাম সংখ্যা বলে। মানে কোনো একটি ইলেকট্রন যততম শক্তি স্তরে অবস্থান করছে, যততম শক্তি স্তরে অবস্থান করতেছে তার প্রধান কোয়ান্টাম সংখ্যার মানও ঠিক ততই হবে, ঠিক ততই হবে। প্রধান কোয়ান্টাম সংখ্যার মান যত বড় হবে, প্রধান কোয়ান্টাম সংখ্যার মান যত বড় হবে, মান যত বড় হবে, এন এর মান যত বড় হবে, ওই শক্তি স্তরের আকারও কিন্তু কি হবে, তত বড় হবে। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা মানে এন দ্বারা, প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা কিন্তু আমরা শক্তি স্তরের আকার নির্দেশ করে। তাহলে এটা একটু করে মনে রাখবা যে আমার এন দ্বারা, এন দ্বারা অ্যাকচুয়ালি কি নির্দেশ করতেছে, আকার নির্দেশ করতেছে। আকার মানে সাইজ। সাইজ বলতে আমরা কি বুঝি, যে দেখতে বড় নাকি ছোট, মানে এটা কি বড়, সাইজ বলতে আসলে বোঝানো হয় বড় নাকি ছোট। আর অন্যদিকে একটু পরেই তোমাকে আমি পড়াবো আরেকটা যেটা আছে আমাদের সহকারী কোয়ান্টাম সংখ্যা এল। এটা দ্বারা আমরা বুঝতে পারি তোমার হচ্ছে ধরো আমার ইলেকট্রনটা কোন আকৃতির উপশক্তি স্তরে আছে বা অরবিটালে আছে। মানে এল দ্বারা আকৃতি নির্দেশ করে। আমি একসাথে লিখে দিলাম কেন, কারণ এটা এমসিকিউতে অনেকবার আসে যে এন দ্বারা আকার নির্দেশ করে আর এল দ্বারা আকৃতি মানে শেপ নির্দেশ করে। শেপ, শেপ মানে কি দেখতে কিরকম, শেপ মানে হইলো আমার দেখতে কিরকম এই জিনিসটা এখানে নির্দেশ করা হয়, দেখতে কিরকম এই জিনিসটা এখানে নির্দেশ করা হয়। এটা সম্পর্কে একটু পরে তুমি ডিটেলস আসলে বুঝতে পারবা। তো ধরো এটা বলতে আমি কি বোঝাচ্ছি, ধরো আমাদের কাছে আমি দেখছিলাম যে আমাদের অরবিটালগুলো দেখতে কিরকম হইতে পারে। ধরো তারা নিউক্লিয়াসের চারপাশে গোলাকৃতি শেপ হইতে পারে, ডাম্বেল শেপ হইতে পারে, ডাবল ডাম্বেল শেপ হইতে পারে, তাই না? এরকম অনেক আমরা শেপ দেখছিলাম। যেমন যদি আমার এস অরবিটাল হয়, দেখো এস অরবিটাল হইতে পারে মানে এস উপশক্তি স্তর হইতে পারে, পি উপশক্তি স্তর হইতে পারে, ডি উপশক্তি স্তর হইতে পারে, এফ উপশক্তি স্তর হইতে পারে। তো যদি আমার এস উপশক্তি স্তর হয়, অর্থাৎ অরবিটালের আকৃতি যদি গোলাকৃতি হয়, অরবিটালের আকৃতি যদি গোলাকৃতি হয়, তাহলে তার জন্য এল এর মান হবে 0, তার জন্য এল এর মান হবে 0। এগুলো তোমরা 9 10 পড়ে আসছো। যদি পি উপশক্তি স্তর হয় তাহলে তার জন্য এল এর মান হয় 1, যদি ডি উপশক্তি স্তর হয় তাহলে তার জন্য এল এর মান হয় 2, আর এফ উপশক্তি স্তর হলে তার জন্য এল এর মান হয় 3। এই যে তিনটা ভ্যালু একটু তোমাকে মনে রাখতে হবে। এগুলো তুমি এমনি জানো, এগুলো তুমি অলরেডি এমনি জানো যে আমার যদি এস উপশক্তি স্তর হয় তাহলে তার জন্য আমরা এলকে আমরা 0 বলি। যেমন প্রথম শক্তি স্তর হলে এনকে আমি 1 বলি, আমি তো 2 বলতে পারতাম, বলি নেই কেন, আমরা কনভেনশনের জন্য। প্রথম শক্তি স্তর হলে এন ইকুয়াল টু 1, দ্বিতীয় শক্তি স্তর হলে এন ইকুয়াল টু 2। সেমভাবে এস হইলে তার জন্য এল এর মান নির্ধারণ করা হয়েছে 0, পি হইলে তার জন্য এল এর মান নির্ধারণ করা হয়েছে 1, ডি হইলে এল এর মান নির্ধারণ করা হয়েছে 2। দেখো এই ডি এর সাথে এই 2 এর আসলে ওরকম মানে রিলেশনটা বলতে কি বোঝায়, এল ইকুয়াল টু 2 দেখছো, এটার মানে হচ্ছে এটা আসলে ডি উপশক্তি স্তরকে নির্দেশ করতেছে। এল ইকুয়াল টু 1 দেখছো, তার এটা অ্যাকচুয়ালি পি উপশক্তি স্তরকে নির্দেশ করতেছে। এল ইকুয়াল টু 0 থাকলে এটা আসলে অ্যাকচুয়ালি এস উপশক্তি স্তরকে নির্দেশ করতেছে। এরকম আসলে এটা একটা রিলেশন আছে এখানে, বুঝতে পারছো? আচ্ছা, আশা করি এই জিনিসগুলো আমরা বুঝতে পারছি। এবার আমরা চলো একটু করে এই যে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান সম্পর্কে জানার চেষ্টা করি। প্রধান কোয়ান্টাম, আচ্ছা আমি একটু দেখি তো ফেসবুকে ক্লাসটা অফ হয়ে গেল কেন, দাঁড়াও একটা সেকেন্ড। একটা সেকেন্ড, হ্যাঁ একটা সেকেন্ড।
ওকে, হ্যাঁ এখন ঠিক আছে। দেখো তাহলে এখন যেটা বললাম আমি সেটা হচ্ছে কি, আমরা চলো এখন একটু করে এন এর মানগুলা দেখার চেষ্টা করি, এন এর মান আসলে কি কি হইতে পারে। দেখো আমার যে প্রধান কোয়ান্টাম সংখ্যা আছে এন এর মান, এন এর মান হইতে পারে তোমার 0 হইতে পারবে না কখনো, 1 হইতে পারবে, 2 হইতে পারবে, 3 হইতে পারবে, 4 হইতে পারবে, এরকম করে করে সকল সে ধনাত্মক পূর্ণ সংখ্যা হইতে পারবে। সে কি হইতে পারবে? সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা হইতে পারবে। কিন্তু কিন্তু মনে রাখবা আমার যে এন এর মান আছে, মনে রাখবা এন এর মান কি কি হইতে পারবে না, আমি তোমাকে একটু করে বলি। মনে রাখবা এন এর মান 0 হইতে পারবে না, নেগেটিভ হইতে পারবে না, আবার এন এর মানটা ভগ্নাংশ হইতে পারবে না। তাহলে এন এর মান কি কি হইতে পারবে না? 0 হইতে পারবে না, নেগেটিভ হইতে পারবে না, আবার ভগ্নাংশ তোমার এখানে হইতে পারবে না। তাহলে এন এর মান এগুলো হইতে পারে না। কি কি হইতে পারে? ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো হইতে পারে। ঠিক আছে, যেমন আমরা অলরেডি দেখে আসছি যে যদি আমার কাছে কি থাকে, n ইকুয়াল টু 1 হয়, যদি আমার কাছে n ইকুয়াল টু 1 হয়, এটাকে আমরা জানি কি বলছিলাম, এটাকে আমরা বলছিলাম আমার এটা হচ্ছে আমার প্রথম শক্তি স্তর। মনে পড়ে কিনা দেখো, তোমাকে এটা পড়াইছিলাম। আর এটাকে আমরা কি বলছিলাম মনে আছে? এটাকে আমরা শ্যাল বলতাম। মানে কোন শ্যাল বলতাম বলো তো? কে শ্যাল। দেখো তোমার মনে পড়ে কিনা যে n ইকুয়াল টু যদি 1 হয় এটাকে বলা হয় প্রথম শক্তি স্তর, বা এটাকে কে শ্যাল বলা হয়। n ইকুয়াল টু যদি 2 হয় তাহলে এটাকে আমরা বলবো দ্বিতীয় শক্তি স্তর, বা এটাকে আমরা বলা হয় এল শ্যাল বলা হয়। এল, আমি একটা কাজ করি, এটাকে আমি চলো কপি করবো, কেমন কাজ করি আসলে, এটাকে আমরা চলো কপি করি এখানে। হ্যাঁ, দ্বিতীয় শক্তি স্তর বলে, বা এটাকে আমরা কি বলি বলো তো? এটাকে আমরা বলি এল শ্যাল। দ্বিতীয় শক্তি স্তরের আরেকটা নাম কি? এল শ্যালও এটাকে বলা হয়ে থাকে, কে শ্যাল। তারপর আছে তোমার কাছে এখানে এল শ্যাল আছে। হ্যাঁ, তারপর তোমার যদি কি হয়, n ইকুয়াল যদি 3 হয় তাহলে এটাকে আমরা বলি তৃতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর বলতে পারি, বা এটাকে আমরা এম শ্যাল বলতে পারি, বড় হাতের এম শ্যাল। এটাকে আমরা বড় হাতের এম শ্যাল আমরা এখানে বলতে পারি। তারপর ধরো যদি আমার n ইকুয়াল টু 4 হয় তাহলে এটাকে আমরা বলি চতুর্থ শক্তি স্তর, বা এটাকে আমরা এন শ্যালও বলে থাকি। এভাবে করে আসলে আগাবে। এটাকে আমরা এন শ্যাল এটাও নামেও ডেকে থাকি। যেমন যদি তোমার n ইকুয়াল যদি 5 হয় তাহলে এটাকে তুমি বলবা পঞ্চম শক্তি স্তর, এখানে বলবা তুমি তখন ও শ্যাল। যদি 6 হয় তাহলে বলবা ষষ্ঠ শক্তি স্তর, আর বলবা পি শ্যাল। এভাবে করে যাবে জিনিসটা। মানে যদি 5 হয় তাহলে কি হবে? তাহলে হবে পঞ্চম শক্তি স্তর, পঞ্চম শক্তি স্তর, বা এটাকে তখন আমরা বলবো ও শ্যাল, তখন এটাকে আমরা বলবো ও শ্যাল। তারপর তোমার যদি এখানে n ইকুয়াল যদি 6 হয় তাহলে এটাকে তখন বলবা তুমি ষষ্ঠ শক্তি স্তর, আর এটাকে তখন তুমি বলবা এখানে এল শ্যালও বলবা, ও শ্যাল, সরি পি শ্যাল বলবা, পি শ্যাল, ও পি শ্যাল। তাহলে এভাবে করে কিন্তু আমরা প্রকাশ করতে পারি। আর দুইটা জিনিস তোমাকে একটু দেখায় আসো, এগুলো তুমি 9 10এও পড়ে আসছো। সেটা হচ্ছে এনতম শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা কত ছিল, এই সূত্রটা পড়ছিল না? যে ধরো প্রথম শক্তি স্তরে 2টি ইলেকট্রন থাকতে পারে, দ্বিতীয় শক্তি স্তরে 8টি ইলেকট্রন থাকতে পারে, তৃতীয় শক্তি স্তরে 18টি ইলেকট্রন থাকতে পারে। তো এরকম আমরা কিন্তু একটা ফর্মুলা পড়ে আসছিলাম। সেটা কি পড়ছিলাম? সেটা পড়ছিলাম এনতম শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা, এনতম শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা, ইলেকট্রন ধারণ ক্ষমতা। এটা সূত্র কি হইতো বলতো? এটা সূত্র হইতো 2n²। এনতম শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা কত ছিল? এনতম শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা ছিল কিন্তু 2n² পরিমাণ। আচ্ছা, আরেকটা জিনিস তোমাকে আমি বলি, তোমাকে আমি গতদিনও বলছিলাম, মনে রাখবা একটা অরবিটালে, একটা পার্টিকুলার অরবিটালে, দেখো আমরা শুধু যদি পি লিখি তাহলে সেটাকে আমি বলি পি উপশক্তি স্তর। উপশক্তি স্তর একটা জেনারেল নাম, বাট আমি যখন পি উপশক্তি স্তরে 3 ধরনের ওরিয়েন্টেশন হইতে পারে। সে এক্স অক্ষের দিকে থাকতে পারে, তখন সেটাকে আমরা পি এক্স বলি। গতদিন কিন্তু আমরা অরবিটালের চিত্র আঁকা শিখছি। সে ওয়াই অক্ষের দিকে থাকতে পারে, তখন তাকে আমরা পি ওয়াই বলি, পি ওয়াই অরবিটাল বলি। সে জেড অক্ষের দিকে থাকলে তাকে আমরা পি জেড অরবিটাল বলি। তাহলে একটা পার্টিকুলার অরবিটালে মাত্র সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে কয়টা? 2টা। কেন? কারণ ইলেকট্রনের স্পিন দুইভাবে হইতে পারে। একটা হচ্ছে তার স্পিনটা ঘড়ির কাঁটার দিকে হইতে পারে, অথবা ঘড়ির কাঁটার বিপরীত দিকে হইতে পারে। এই জন্য 2টা মাত্র ইলেকট্রনই তুমি সর্বোচ্চ একটা অরবিটালে পাবা। তাহলে এটা একটু করে লিখে রাখো যে একটি অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা ইকুয়াল টু 2। একটি অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা, মানে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2। সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2। আচ্ছা, তো এখান থেকে আমাকে অনেক সময় একটা প্রশ্ন করবে, সেটা কি জানো? সেটা বলবে যে অরবিটাল সংখ্যা কত, এনতম শক্তি স্তরে অরবিটাল সংখ্যা কত হবে। সবসময় মনে রাখবা অরবিটাল সংখ্যা ইকুয়াল টু হবে, তুমি ইলেকট্রন যতগুলো থাকবে বা ইলেকট্রন ধারণ ক্ষমতাকে তুমি যদি 2 দিয়ে ভাগ করে দাও তাহলে বেসিক্যালি তুমি অরবিটাল সংখ্যা পেয়ে যাবা। তুমি যদি কি করো, ইলেকট্রন ধারণ ক্ষমতাকে 2 দিয়ে ভাগ করে দাও তাহলে তুমি কি পেয়ে যাবা? তুমি এখানে অরবিটাল সংখ্যা পেয়ে যাবা। মানে তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে এনতম শক্তি স্তরে অরবিটাল সংখ্যা কত,
এনতম শক্তি স্তরে অরবিটাল সংখ্যা কত জিজ্ঞেস করলো, ধরো অরবিটাল সংখ্যা, অরবিটাল অরবিটাল সংখ্যা, তখন তোমার আনসার হবে এখানে এন স্কোয়ার। কীভাবে পাইছো, এই যে 2n স্কোয়ারকে তুমি 2 দিয়ে ভাগ করে দাও তাহলে হয়ে যাবে। তুমি যেটা ঐকিক নিয়মে প্রমাণ করতে পারো যে দুইটা ইলেকট্রন থাকে একটা অরবিটালে, তাহলে একটা ইলেকট্রন থাকে 1/2-তে, তাহলে 2n স্কোয়ার সংখ্যক থাকবে n স্কোয়ার অরবিটালে। তার মানে যদি কখনো আমরা কি বের করতে পারি, যদি কখনো আমরা এখানে ইলেকট্রন ধারণ ক্ষমতা বের করতে পারি, সেটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করে দিই তাহলেই বেসিক্যালি আমরা অরবিটাল সংখ্যাটা পেয়ে যাব। অরবিটাল সংখ্যা সবসময় কীভাবে পাবা, ইলেকট্রন ধারণ ক্ষমতাকে 2 দিয়ে ভাগ করার মাধ্যমে তুমি আসলে তোমার অরবিটাল সংখ্যা পেয়ে যাবা। ওকে, আশা করি সবাই জিনিসটা এখানে আমরা বুঝতে পারছি। তাহলে দেখো, আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে ধরো আমার যদি n = 5 হয়, আমাকে ধরো বললো আমার n = 5 আছে, তাহলে n = 5 মানে কি, পঞ্চম শক্তি স্তর। তাহলে এই পঞ্চম শক্তি স্তরে আমাকে যদি জিজ্ঞেস করে ইলেকট্রন ধারণ ক্ষমতা কত হবে, তাহলে তোমার আনসার কী হবে বলো তো, এই পঞ্চম শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা কত হবে। তুমি তখন বলবো যে ভাই আমরা জানি 2n স্কোয়ার, তাহলে 2 × 5 স্কোয়ার, তাহলে ইলেকট্রন ধারণ ক্ষমতা হবে 50। তাহলে আমার এই যে পঞ্চম শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা কত বলো তো, ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 50। আশা করি এই জিনিসটা এখানে সবাই বুঝতে পারছি। এই পৃষ্ঠাটা কি সবাই বুঝতে পারছি, একটু আমাকে জানাবা। এই পৃষ্ঠাটা সবাই এখানে বুঝতে পারছো কিনা? না, এগুলো পড়তে হবে না, যদি তোমার জয় তোমার যদি এগুলো আগে থেকে পড়া থাকে তাহলে এই রিভিশন ক্লাস করার দরকার নাই। হ্যাঁ, তুমি ওই ক্লাসের স্লাইডগুলো পড়লেই চলবে। এগুলো জাস্ট যারা পরবর্তী হয়েছে বা যাদের পড়া নাই তাদের জন্য এক্সট্রা হবে এই ক্লাসগুলো নেওয়া। ওকে, আচ্ছা চলো আমরা তাহলে নেক্সটে চলে যাই। আসো, নেক্সট আমরা এখন একটা জিনিস দেখবো, সেটা হলো ধরো আমি এটা একটু তোমাকে প্রথমে বুঝতে কষ্ট হতে পারে, আমি তোমাকে চলো জিনিসটা ক্লিয়ার করে দিই। দেখো, আমার প্রথম শক্তি স্তর, এর জন্য তাহলে n এর মান কত হবে, n এর মান হবে 1। আর এখানে এখানে লিখছি আমরা সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা, সেটা ভ্যালু কত আসছে, 2 আসছে। দেখো দুইটা কলাম এখানে করছি, একটা হচ্ছে ইলেকট্রন ধারণ ক্ষমতা, আরেকটা হইলো ইলেকট্রন থাকতে পারে কয়টা, সর্বোচ্চ অবস্থানরত ইলেকট্রন সংখ্যা, সর্বোচ্চ অবস্থানরত ইলেকট্রন সংখ্যা। আমাকে একটা জিনিস বলো, আমাদের এখন পর্যন্ত আবিষ্কৃত মৌলের সংখ্যা কয়টা, 118টা। তাহলে 118 নাম্বার মৌলের মধ্যে কয়টি ইলেকট্রন আছে, 118টা ইলেকট্রন আছে। তাহলে কোনো একটা পরমাণুতে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন হওয়া পসিবল, কোনো একটা পরমাণুতে, নিরপেক্ষ পরমাণুতে এখন পর্যন্ত আবিষ্কৃত সর্বোচ্চ 118টা ইলেকট্রন হওয়া পসিবল। এই ওয়ার্ডটা জাস্ট মনে রাখবা। দেখো, তাহলে n = 1 হইলে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2, এবং সেখানে 2টা ইলেকট্রন থাকতে পারে সর্বোচ্চ। প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন কি করতে পারে, প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন থাকতেই পারে, 2টা ইলেকট্রন থাকতে পারে। ওকে, কোনো সমস্যা নাই। কিন্তু যদি আমার দেখো দ্বিতীয় শক্তি স্তর হয়, দ্বিতীয় শক্তি স্তর হয়, তাহলে সেখানে ইলেকট্রন ধারণ ক্ষমতা যেরকম 8, থাকতে পারো 8টা ইলেকট্রন। তৃতীয় শক্তি স্তর হইলে n = 3, আর ইলেকট্রন ধারণ ক্ষমতা হবে 18, ইলেকট্রন ধারণ ক্ষমতা 18, সেখানেও থাকতে পারবে দেখবে 18টা ইলেকট্রন। চতুর্থ শক্তি স্তর হইলে, চতুর্থ শক্তি স্তর হইলে আমার n = 4, আর তাহলে সেখানে ইলেকট্রন ধারণ ক্ষমতা কত হবে, 32 হবে। এই যে 2n স্কোয়ার করে দাও, 32 চলে আসবে। আর যদি পঞ্চম শক্তি স্তর হয় তাহলে ইলেকট্রন ধারণ ক্ষমতা কিন্তু 50। ষষ্ঠ শক্তি স্তর হইলে ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 72। সপ্তম শক্তি স্তর হইলে তার ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 98। এবার তুমি আমাকে একটা জিনিসের উত্তর দাও তো, সেটা হইলো তুমি এমন কোনো নিরপেক্ষ পরমাণু দেখাইতে পারবা যেখানে 7 নাম্বার কক্ষপথে 98টা ইলেকট্রন আছে, 7 নম্বর কক্ষপথে 98টা ইলেকট্রন আছে, বা 6 নাম্বার কক্ষপথে 72টা ইলেকট্রন আছে, বা 5 নাম্বার কক্ষপথে 50টা ইলেকট্রন আছে। এরকম কোনো পরমাণু, নিরপেক্ষ পরমাণু এখন পর্যন্ত নাই। কেন নাই? কারণ এখন পর্যন্ত সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা কত পাইছি আমরা, 118টা পাইছি নিরপেক্ষ পরমাণুতে। মানে যে ব্যাপারটা আছে এগুলো হচ্ছে তার ধারণ ক্ষমতা, মানে ক্যাপাসিটি, তার ক্যাপাসিটি, বাট অ্যাকচুয়ালি কতটা অবস্থান করে। তা আমরা যদি দেখি, এই যে দ্বিতীয় কক্ষপথে 8টা ধারণ করতে পারে, হ্যাঁ 8টাই অবস্থান করে। তৃতীয় কক্ষপথে 18টা ধারণ করতে পারে, 18টাই অবস্থান করে। চতুর্থ কক্ষপথে 32টা ধারণ করতে পারে, 32টাই অবস্থান করে এখানে, বুঝছো? পঞ্চম কক্ষপথে ইলেকট্রন ধারণ করতে পারে 50টা, বাট অবস্থান করে সর্বোচ্চ 32টা। অবস্থান করে সর্বোচ্চ কয়টা, 32টা। খুব গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য। তোমাকে যদি জিজ্ঞেস করে যে পঞ্চম কক্ষপথে ইলেকট্রন ধারণ ক্ষমতা কত বা কয়টা ইলেকট্রন থাকতে পারে, তাহলে আনসার হচ্ছে 50। বাট যদি বলে কয়টা থাকে বা সর্বোচ্চ অবস্থান করে কয়টা, আনসার হচ্ছে তখন 32। তখন সেখানে আনসার হবে কত, 32। আর এখানে দেখো ষষ্ঠ কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন অবস্থান করে 18টা, সপ্তমে সর্বোচ্চ ইলেকট্রন অবস্থান করে 8টা। বুঝছো? মানে যদিও এখানে থাকতে পারে 98টা, এবার তুমি এগুলোকে যোগ দাও, এগুলোকে যোগ দিয়ে দেখো, দেখো 118 আসবে।
এগুলোকে যোগ দিয়ে দেখো 118টা আসবে, মানে সর্বোচ্চ এই ইলেকট্রন এখানে থাকতে পারে। বুঝতে পারছি? তাহলে সব থেকে ইম্পর্টেন্ট কোনটা? সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে 5 নাম্বারটা, কারণ 5 নাম্বার থেকে বেশি কোয়েশ্চেন আসে। আমার একটু কারেন্ট চলে গেছে তো এই জন্য একটু হয়তো নয়েজ আসতে পারে জেনারেটরের বা আইপিএস এর। ওকে, একটু কনসিডার করি ওই জিনিসটা। আচ্ছা, আর আজকে কেন সকালবেলা ক্লাস নিয়ে নিই? আজকে আসলে আমার অনেক পায়ে ব্যথা ছিল, আমার এখন অনেক পায়ে ব্যথা, এই জন্য আসলে একটু দেরি হয়েছে ক্লাসটা শুরু করতে। কেমন? যাই হোক, ওকে, কারণ আবার ওয়েট লস করা শুরু করছি। আমার ওয়েট কিন্তু 105 কেজি ছিল, সেখান থেকে 81 নাকি 82 আসছিলাম, পরে আবার এখন বেড়ে গেছে, আবার 90 হয়েছে। এখন আবার ওয়েট কমানো শুরু করছে, এখন আবার 88-তে আসছে। তো এই জন্য ওয়েট মানে কমানোর সময় যে দৌড়াইতে হয়েছে কালকে, এই জন্য হচ্ছে একটু পায়ে ব্যথা হয়েছিল, অনেকদিন পর শুরু করছি তো আবার, ওই জন্য। যাই হোক, দেখো তাহলে 5 নাম্বারটা অনেক বেশি ভালো করে মনে রাখবা। 5 নাম্বারে ইলেকট্রন থাকতে পারে 50টা, বাট থাকে কয়টা বলো তো? থাকে কিন্তু 32টা, থাকে কিন্তু 32টা। এটা খুব গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য, এই জিনিসটা মাথায় রাখবা। চলো আমরা নেক্সটে আগাই, আসো একটু। নেক্সট যেটা আমরা আগে দেখবো সেটা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। এখন আমরা অলরেডি দেখছি, দেখো সোডিয়ামে তুমি যদি একটু ইলেকট্রন বিন্যাসটা লক্ষ্য করো, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে এরকম। দেখো সোডিয়ামের তাহলে 11টা ইলেকট্রন থাকে, তাহলে এইখানে থাকবে কিরকম? 1s2 থাকবে, তারপর আমরা জানি 2s2 থাকে, তারপর থাকে 2p6 থাকে, তারপর থাকবে এখানে 3s1 থাকবে। তাহলে সোডিয়ামের মধ্যে যে সকল জায়গায় ইলেকট্রন থাকে তারা দেখতে কিরকম? দেখো, তো সোডিয়ামের যদি আমি একটা পরমাণু আঁকার চেষ্টা করি, তাহলে ধরো সোডিয়ামের পরমাণুটা হচ্ছে এরকম। তাহলে এখন দেখো সোডিয়াম পরমাণুর নিউক্লিয়াস হচ্ছে এটা, এটার চারপাশে এটা হইলো আমার 1s অরবিটাল, এটার চারপাশে এটা হইলো আমার 1s অরবিটাল, রাইট? তোমাকে গতদিন আমি আঁকা শিখাইছি। এটা হইলো ধরো তোমার 2s অরবিটাল, এটা হইলো ধরো তোমার 2s অরবিটাল, এটা হইলো তোমার 2s অরবিটাল, তারপর ধরো এটা হইলো তোমার 3s অরবিটাল। মানে আমি যদি ওভারঅল পিকচার রাখতে চাই একটা পরমাণুর সোডিয়ামের, তাহলে এটা হলো তোমার 3s অরবিটাল। আর আমরা সবাই জানি এই 2pর মধ্যে কি থাকবে বলো তো? 2pর মধ্যে আবার কি আছে? 2pর মধ্যে আছে তোমার হচ্ছে যে পি এর মধ্যে আবার 3টা অরবিটাল আছে, রাইট? তাহলে দেখো কিরকম হইতে পারে? একটা হইতে পারে এরকম, ওকে, একটা হইতে পারে এরকম, তারপর ধরো তোমার একটা হইতে পারে এরকম, একটা হইতে পারে এরকম, তারপর তোমার আরেকটা হইতে পারে এই যে এই টাইপের। এখন দেখো আমাদের যে কোয়েশ্চনটা সেটা হলো, আমার তো কয় নাম্বার ইলেকট্রন খুঁজে বের করতে হবে বলো তো? আমরা এখানে বলছিলাম যে তুমি 9তম ইলেকট্রনটাকে খুঁজে বের করো। কততম ইলেকট্রন? 9তম ইলেকট্রনটা। আর আমরা পাইছি যে আমার ইলেকট্রনটা, আমি যদি জিজ্ঞেস করি তোমাকে 9তম ইলেকট্রনটা কি প্রথম কক্ষপথে আছে, আনসার হচ্ছে না। তুমি বলবা তুমি অলরেডি কি পেয়ে গেছো? তুমি অলরেডি পাইছো যে আমার যে 9তম ইলেকট্রনটা আছে সেটা দ্বিতীয় কক্ষপথে আছে। অলরেডি আমরা পাইছি যে আমার যে 9তম ইলেকট্রনটা আছে সেটা কত নাম্বার কক্ষপথে আছে? সেটা দ্বিতীয় কক্ষপথে আছে। সেটা কত নাম্বার কক্ষপথে আছে? দ্বিতীয় কক্ষপথে আছে। তাহলে এখন আমাকে ফাইন্ড আউট করতে হবে এই দ্বিতীয় কক্ষপথে তো আবার দুই ধরনের অঞ্চল আমরা দেখতে পাচ্ছি, বা দুই ধরনের আমরা শেপ দেখতে পাচ্ছি। একটা হলো দ্বিতীয় কক্ষপথে তো এস শেপও আছে, পি শেপও আছে, মানে পি উপশক্তি স্তরও আছে, এস উপশক্তি স্তরে আছে। তাহলে আমাকে দেখতে হবে না আমার 9 নাম্বার ইলেকট্রনটা কি এস এ আছে নাকি পি তে আছে। তো সেটা আমরা যেই সংখ্যা দ্বারা বুঝতে পারি তাকেই বলে সহকারী কোয়ান্টাম সংখ্যা। তাহলে তাকেই কি বলে? তাকেই বলে সহকারী কোয়ান্টাম সংখ্যা। অলরেডি আমরা পেয়ে গেছি যে আমার n = 2, মানে 9তম ইলেকট্রনের জন্য আমরা দেখো আমরা অলরেডি কি পাইছি, আমার যে 9তম ইলেকট্রন তার জন্য পেয়ে গেছি আমার n = হচ্ছে 2। তাহলে এখন দেখতে হবে এই 9তম ইলেকট্রনটা কোথায় আছে। দেখো 2 হইলে তার মধ্যে কিন্তু দেখো 2 যদি হয় তার মধ্যে এস শেপও আছে, তার মধ্যে পি শেপও আছে। এখন এই এস শেপের জন্য l = হয় 0, পি শেপের জন্য l = হয় 1। এটা আমরা একটু আগে ডিসকাস করে আসছি। তাহলে আমাকে দেখতে হবে আমার 9তম ইলেকট্রনটা কোথায় আছে। দেখো প্রথম 2টা ইলেকট্রন এখানে, পরের 2টা ইলেকট্রন এখানে, তাহলে 4টে ইলেকট্রন চলে গেছে। তাহলে পরের 6টে ইলেকট্রন এই শেপে থাকবে। তাহলে প্রথম দুইটা এই শেপে, পরের 2টা এই শেপে, পরের 6টা তাহলে এই শেপে। তাহলে প্রথম 4টা এখানে চলে গেছে। তাহলে 5 নাম্বার থেকে এই শেপে স্টার্ট হয়েছে। তাহলে 5 থেকে 10 নাম্বার ইলেকট্রনগুলো এই শেপের মধ্যে আছে, পি শেপের মধ্যে আছে। তাহলে আমার যে 9 নাম্বার ইলেকট্রনটা সেটা কোন শেপে থাকবে? সেটা থাকবে পি শেপে। তাহলে আমরা বের করে ফেললাম আমার যে 9 নাম্বার ইলেকট্রনটা সেটা কোন শেপে থাকবে? সেটা থাকবে পি শেপের মধ্যে। তাহলে আমার 9 নাম্বার ইলেকট্রনের জন্য বলো তো 9 নাম্বার ইলেকট্রনের জন্য আমার এল কত হবে? তুমি তখন বলবা 9 নাম্বার ইলেকট্রনের জন্য আমার এল = হবে 1। 9 নাম্বার ইলেকট্রনের জন্য আমার এল = কত হবে? 9 নাম্বার ইলেকট্রনের জন্য আমার এল = হবে তোমার কিন্তু এখানে 1। আশা করি সবাই জিনিসটা এখানে আমরা বুঝতে পারছি। 9 নাম্বার ইলেকট্রনের জন্য আমার এল = হবে এখানে 1। আশা করি এই জিনিসটা আমরা সবাই এখানে বুঝতে পারছি জিনিসটা। তো
তো আমরা তাহলে 9 নাম্বার ইলেকট্রনের জন্য কি কি পেয়ে গেছি? 9 নাম্বার ইলেকট্রনের জন্য পেয়ে গেছি আমার 9 নাম্বার ইলেকট্রনটা 2 নাম্বার কক্ষপথে থাকে, এটা আমরা পেয়ে গেছি। 9 নাম্বার ইলেকট্রনটা পি শেপে থাকে, এটা আমরা পেয়ে গেছি। এতটুকু পর্যন্ত আমরা জানছি। এবার আমরা চলো সহকারী কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে একটু ডিটেলসে জেনে ফেলি। যেমন প্রথমে কি জানতে হবে দেখো, প্রথমে যদি আমি তোমাকে একটু করে বলি যে আমাদের উপশক্তি স্তর কয়টা হইতে পারে, মানে যেটা আসলে আমরা সচরাচর দেখি। উপশক্তি স্তর আসলে অনেকগুলোই হইতে পারে, বাট আমাদের যেগুলো সচরাচর চোখে পড়ে সেগুলো কারা কারা, মানে যেগুলোতে ইলেকট্রন থাকে সেগুলো কারা কারা হইতে পারে দেখো। একটা হইতে পারে তোমার কাছে এখানে আমাদের আছে এস উপশক্তি স্তর, একটা হইতে পারে আমার কাছে কি বলতো এস উপশক্তি স্তর আছে, এস উপশক্তি স্তর। তারপরে তোমার একটা হইতে পারে পি উপশক্তি স্তর, রাইট, একটা হইতে পারে পি উপশক্তি স্তর, ঠিক আছে। একটা হইতে পারে কি, একটা হইতে পারে পি উপশক্তি স্তর। তারপর একটা হইতে পারে কি বলতো, একটা হইতে পারে ডি উপশক্তি স্তর, একটা হইতে পারে ডি উপশক্তি স্তর। তারপর আরেকটা হইতে পারে এফ উপশক্তি স্তর, এফ উপশক্তি স্তর। ওকে, ভালো কথা বুঝলাম। তাহলে অলরেডি আমরা দেখে ফেলছি যদি আমার কাছে এস উপশক্তি স্তর হয় তাহলে তার জন্য আমরা এল এর মান কত বলি? এই যে দেখো, এই এস এর জন্য, এস এর জন্য আমরা এল এর মান বলি হচ্ছে 0। পি এর জন্য আমরা এল এর মান কত বলি? পি এর জন্য এল এর মান বলি হচ্ছে 1। আর ডি এর জন্য, ডি এর জন্য আমরা এল এর মান কত বলি? এল এর মান বলি হচ্ছে আমরা এখানে 2। আর এফ এর জন্য আমরা কি বলি এখানে বলো তো? এল এর মান এখানে বলি 3। তারপরে জি এইচ হইতে পারে, যেমন জি এর জন্য এল এর মান হবে 4, এইচ এর জন্য এল এর মান হবে 5। এরকম করে জিনিসটা চলবে, এরকম করে জিনিসটা এখানে চলবে। আচ্ছা, এখন আমরা সবাই জানি এসটা কিভাবে থাকে। এস এর মধ্যে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে? এগুলো তোমরা 9 টেনে উপরে আসছো না? এস এর মধ্যে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে কয়টা? 2টা। মানে এস সর্বোচ্চ কিরকম হতে পারে বলো তো? তুমি যদি খেয়াল করে দেখো, এই যে আমি যদি একটু করে তোমাকে এখানে দেখাই, আসো কোথায় দেখানো যায়, এখানে দেখাই আসো। এস এ সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে কিন্তু 2টা, এস স্কয়ার হইতে পারে। আবার পিতে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 6টা। মানে আমি যদি বলি এস এর মধ্যে এস, এটা এস স্কয়ার হইতে পারে, মানে সর্বোচ্চ ইলেকট্রন এখানে থাকতে পারে কয়টা? সর্বোচ্চ ইলেকট্রন এখানে থাকতে পারবে তোমার হচ্ছে 1টা। আবার পি এর মধ্যে কি থাকে? পি এর মধ্যে থাকে P6 সর্বোচ্চ। তাহলে বলো তো পি এর মধ্যে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে কয়টা? পি এর মধ্যে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে কয়টা? সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে এখানে 6টা। পি এর মধ্যে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে কয়টা বলো তো? সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে কিন্তু এখানে 6টা, রাইট। আচ্ছা, তারপর তুমি যদি এখানে ডি দেখো, তাহলে ডিটা কিভাবে থাকে? ডি এর মধ্যে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 10টা। তাহলে ডিতে D10 হইতে পারে ডিটা। এটা দেখে আসছো না তোমরা 9 টেনে যে ডি এর মধ্যে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 10টা। আবার এফ এর মধ্যে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে কয়টা? সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে কিন্তু এফ 14 আকারে থাকতে পারবে। তাহলে তার সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা বা সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে কয়টা? সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 14টা। ঠিক আছে, তাহলে আমি এটাকে একটা ওয়ার্ড অ্যাড করি এখানে, যেটার মধ্যে ইলেকট্রন ধারণ ক্ষমতা, একটা ধারণ ক্ষমতা ওয়ার্ডটা অ্যাড করি। আসো প্রত্যেকের সাথে একটা ওয়ার্ড অ্যাড করি, চলো। যে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা, এই ওয়ার্ডটা একটু করে অ্যাড করে দিই, তাহলে আর একটু ক্লিয়ারিটি পাবা এখানে তুমি। তাহলে ধারণ ক্ষমতা ওয়ার্ডটা সবার সাথে অ্যাড করে দিই, দাঁড়াও। ধারণ ক্ষমতা এই ওয়ার্ডটা সবার সাথে একটু করে চলে অ্যাড করে দিই। তাহলে এস এর মধ্যে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2, পি এর মধ্যে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 6, ডি এর মধ্যে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 10, আর এফ এর মধ্যে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হলো 14। এখন যদি তুমি একটু রিলেট করার চেষ্টা করো যে ইলেকট্রন ধারণ ক্ষমতাকে তুমি যেটা ফর্মুলা দিয়ে প্রকাশ করবা, তুমি সবাই জানো এস এর জন্য আমার এল ইকুয়াল টু কত হয়? এস এর জন্য এল ইকুয়াল টু কিন্তু হয় 0। এস এর জন্য এল ইকুয়াল টু কত হয়? 0 হয়। তাহলে এই যে 2 পাইছো তুমি, 2টাকে কি এভাবে লেখা যায় দেখো তো? 2টাকে কি এভাবে লেখা যায়? কিভাবে লেখা যায় বলো তো? 2টাকে কিভাবে লেখা যায় কেন দেখো তো? 2 ইন্টু 0 প্লাস 1। দেখো 2কে কিন্তু এভাবে লেখা যায় 2 ইন্টু 0 প্লাস 1, মানে ব্র্যাকেটের মধ্যে। আচ্ছা, পি এর জন্য এল ইকুয়াল টু কত হয়? এল ইকুয়াল টু হয় তোমার কাছে 1 হয়। দেখো এখানে যে তুমি 6 পাইছো, 6কে এভাবে লেখা যায় কিনা দেখো তো? 6কে এভাবে লেখা যায় কিনা? 2 ইন্টু 1 প্লাস 1। দেখো এইভাবে লেখা যায় কিনা দেখো, তারপরে রেজাল্ট 6 আসবে। ডি এর জন্য এল ইকুয়াল টু 2 হয়। তাহলে এখানে দেখো এটাকে এভাবে লেখা যায় কিনা, যে ইলেকট্রন ধারণ ক্ষমতাকে 2 ইন্টু 2 প্লাস 1। আবার দেখো ডি এর এফ এর জন্য এল ইকুয়াল টু হয় 3। তাহলে এফ এর জন্য আমরা লিখতে পারি ইলেকট্রন ধারণ ক্ষমতা হইল 2 ইন্টু 3 প্লাস হচ্ছে 1। তাহলে এখানে আমরা বলতে পারি যে কোন একটা উপশক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতার ফর্মুলা হইল 2 ইন্টু 12 প্লাস 1। তাহলে এখান থেকে বলা যায় যে উপশক্তি স্তরে, এখান থেকে আমরা বলতে পারি যে আমার যে উপশক্তি স্তর আছে,
সেই উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা, এটা হইল 2 × 12 + 1। দেখো এটা একটা ফর্মুলা দাঁড় করাই ফেললাম। তাহলে আমরা কি শিখলাম, যে আমার যে উপশক্তি স্তরগুলো আছে সেই উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা কত, 2 × 12 + 1। এবার তুমি আমাকে বলো, আমি যদি জিজ্ঞেস করি প্রত্যেকটা উপশক্তি স্তরে কয়টা করে দিক বিন্যাস, যতটা দিক বিন্যাস ততটা অরবিটাল। দেখো পি এর মধ্যে কি ছিল, 3 ডিরেকশনে থাকতে পারে, PX PY PZ, তাহলে তার অরবিটাল ছিল 3টা। তাহলে যতটা দিক বিন্যাস বা যতটা ওরিয়েন্টেশন ততটাই তার অরবিটাল হবে। সহজ ভাবে যদি তোমাকে জিজ্ঞেস করি, দেখো এস এর মধ্যে ইলেকট্রন থাকতে পারে 2টা, তাহলে এস এর মধ্যে বলো তো অরবিটাল থাকতে পারবে কয়টা। আমরা জানি অরবিটালকে কিভাবে বের করে, ইলেকট্রন ধারণ ক্ষমতাকে যদি তুমি 2 দিয়ে ভাগ করে দাও তাহলে তুমি অরবিটাল পেয়ে যাবা। তাহলে এস এর মধ্যে অরবিটাল থাকবে কয়টা, এস এ অরবিটাল থাকবে কিন্তু একটা, যেহেতু এস এর মধ্যে 2টা ইলেকট্রন আছে তাহলে এস অরবিটাল থাকে হচ্ছে একটা। পি এর মধ্যে দেখো 6টা ইলেকট্রন থাকতে পারে সর্বোচ্চ, তাহলে পি অরবিটাল থাকবে কয়টা বলো তো, পি অরবিটাল থাকবে কিন্তু 3টা। ডি এর মধ্যে দেখো, ডি এর মধ্যে সর্বোচ্চ 10টা ইলেকট্রন ধারণ করে, তাহলে ডি এর মধ্যে এই জন্য তোমার আমার অরবিটাল থাকবে কয়টা, 5টা থাকবে। এফ এর মধ্যে 14টা ইলেকট্রন ধারণ করে, তাহলে এফ এর জন্য আমার অরবিটাল থাকবে কয়টা বলো তো, 7টা থাকবে। আশা করি সবাই জিনিসটা এখানে বুঝতে পারছি। তাহলে আমি যদি তোমাকে এখানে লিখে দিই যে উপশক্তি স্তরে অরবিটাল সংখ্যা কত হয়, যে কোন একটা উপশক্তি স্তরে অরবিটাল সংখ্যা কত হয়ে থাকে, অরবিটাল সংখ্যা কত হয়ে থাকে, তখন তুমি বলবা উপশক্তি স্তর অরবিটাল সংখ্যা হবে 12 + 1। কেন, এই ইলেকট্রন ধারণ ক্ষমতাকে তুমি 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে 2টা চলে যাবে কাটাকাটি এখানে, তাহলে এখানে থাকবে 12 + 1 থাকবে। আশা করি সবাই জিনিসটাই বুঝতে পারছি। একটু আইপিএস এর আওয়াজ হচ্ছে, এই জন্য আমি এক্সট্রিমলি সরি। তাহলে দেখো আমি বলতে পারি, তাহলে আমার যে এস আছে সেখানে তাহলে আমার অরবিটাল থাকবে কয়টা, অরবিটাল থাকবে একটাই। এস উপশক্তি স্তর অরবিটাল থাকে একটা। আমার যে পি উপশক্তি স্তর সেখানে তাহলে আমার কাছে অরবিটাল থাকবে কয়টা, সেখানে আমার কাছে অরবিটাল থাকবে 3টা। আমার কাছে এখানে অরবিটাল থাকবে কয়টা, অরবিটাল থাকবে 3টা। সেই অরবিটালগুলোর নাম কি কি আছে, পিএক্স আছে, পিওয়াই আছে এবং পিজেড আছে, মানে 3 দিকে ডিরেকশন থাকবে। ডি এর মধ্যে বলো তো অরবিটাল থাকবে কয়টা, ডি এর মধ্যে অরবিটাল থাকবে কিন্তু 5টা। ডি এর মধ্যে অরবিটাল থাকে কিন্তু কয়টা বলো তো, 5টা থাকে। তাহলে একটা হয় তোমার হচ্ছে DXY, এটা গতদিন চিত্র দেখাইছি তোমাকে। তারপর একটা হইতে পারে তোমার DYZ, একটা হইতে পারে DZX, একটা হইতে পারে DX² - Y², একটা হইতে পারে DZ²। আমার যদি এফ থাকে, সেই এফ এর মধ্যে কয়টা অরবিটাল হয় বলো তো, এফ এর মধ্যে অরবিটাল হইতে পারে 7টা, এফ এর মধ্যে অরবিটাল হইতে পারে 7টা। এভাবে করে জিএইচ, যদিও জিএইচ এ কোনো ইলেকট্রন থাকে না, বাট তুমি চাইলে কিন্তু এখানে বের করতে পারবা সেই জিএইচ গুলোতেও ইলেকট্রন সংখ্যা কয়টা থাকবে। জাস্ট তুমি এখানে এল এর মান বসাই, অরবিটাল সংখ্যা আর ইলেকট্রন ধারণ ক্ষমতা কিন্তু এখান থেকে বের করে ফেলা যায়। আশা করি সবাই জিনিসটা এখানে আমরা বুঝতে পারছি। আচ্ছা, অনেকের একটা প্রশ্ন আসতে পারে যে ভাই এই এস এর পূর্ণরূপ কি, বা ডি এর পূর্ণরূপ কি, বা এফ এর পূর্ণরূপ কি। তো তোমাকে যদি দেখাই এস এর পূর্ণরূপ, এস এটা আসলে কোত্থেকে আসছে যেন, একটা ওয়ার্ড থেকে আসছে, যে ওয়ার্ডটা হচ্ছে শার্প। এস আসছে শার্প, এই ওয়ার্ডটা থেকে প্রথম লেটার ইউজ করে। পি আসছে প্রিন্সিপাল, এই ওয়ার্ডটা থেকে, প্রথম ওয়ার্ড পি ইউজ করে। ডি আসছে ডিফিউজ, এই ওয়ার্ডটা থেকে, ডিফিউজ। আর এফ আসছে ফান্ডামেন্টাল, এই ওয়ার্ডটা থেকে আসছে। এফ আসছে কোত্থেকে, ফান্ডামেন্টাল, এই ওয়ার্ডটা থেকে আসছে। তাহলে প্রত্যেকটা কোত্থেকে কোন ওয়ার্ড থেকে আসছে সেটা আমরা একটু করে দেখে ফেলাম। যদি এটা ইম্পর্টেন্ট না, পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে এটা একদমই ইম্পর্টেন্ট না, এগুলো পরীক্ষায় কখনো জিজ্ঞেস করে না। বাট হ্যাঁ, ইলেকট্রন সংখ্যা কয়টা, অরবিটাল সংখ্যা কয়টা, এই জিনিসটা তোমাকে ডেফিনেটলি জিজ্ঞেস করবে, সেই জিনিসটা তোমাকে এখানে মনে রাখতে হবে। সো আশা করি আমি তোমাকে বুঝাইতে পারছি যে যে জিনিসগুলো আমি বুঝাতে যাচ্ছি। তাহলে আমরা এখন পর্যন্ত কী বের করতে পারলাম, এখন পর্যন্ত আমরা বের করতে পারলাম যে আমার ইলেকট্রনটা 9 নাম্বার ইলেকট্রনটা 2 নাম্বার কক্ষপথে আছে আর পি উপশক্তি স্তরে আছে। তাহলে আমার এখন পরবর্তী কাজ কী হবে জানো, আমার পরবর্তী কাজ হবে, চলো একটা কাজ করি, আমি এইটাকে একটু কপি করি। আসো, এই ফিগারটাকে আমি একটু কপি করলাম, কপি করে আমি চলো এই জায়গায় একটু করে দেখি। সহকারী কোয়ান্টাম সংখ্যা আমাদের পড়াশোনা করা শেষ, আমরা এখন আলোচনা করবো তোমার হচ্ছে আমাদের আচ্ছা, সহকারী কোয়ান্টাম সংখ্যা থেকে আরেকটা জিনিস আমরা পড়ে ফেলতে পারি, যদিও চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা ছোট করে কপি করে রাখি। এরপর আমরা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা নিয়ে আলোচনা করবো। চলো সহকারী কোয়ান্টাম সংখ্যা থেকে আরেকটু পড়াশোনা করি। আসো, কি পড়াশোনা করবো দেখো তো। সহকারী কোয়ান্টাম সংখ্যা থেকে আমাদের যে জিনিসটা পড়াশোনা করা দরকার আছে সেটা হলো, তুমি যদি খেয়াল করে দেখো, আমাদের এন এর মান যদি আমি তোমাকে বলি, এন এর মান, তাহলে তুমি দেখবা এন এর মান হয়ে থাকে তোমার হচ্ছে 1 2, মানে এন ইকুয়াল টু কত হয়, এন ইকুয়াল টু 1 2 3 4 5, এভাবে করে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা হইতে পারে
গোস টু ইনফিনিটি পর্যন্ত, রাইট? আচ্ছা, এবার দেখো এল এর মান, আসলে এবার আমরা আলোচনা করি এল এর মান। এল এর মান দেখো, এন যদি 1 হয়, খেয়াল করে দেখো তো, এন যদি কত হয়, এন যদি 1 হয়, তাহলে তুমি আমাকে বলো এন 1 হইলে এখানে শুধুমাত্র কোন উপশক্তি স্তর তুমি পাবা? 1-এর কখনো 1p, দেখো 1 কখনো 1p হইতে পারে? 1-এ কখনো 1p হয় না। 1 কি হয়? 1 হইলে সর্বোচ্চ কি হয়ে থাকে? সর্বোচ্চ হয়ে থাকে এখানে 1s পর্যন্ত। এন 1 হইলে 1s হয়। এন যদি 2 হয় তাহলে তার ক্ষেত্রে কি হয়? 2s হইতে পারে, আবার 2p হইতে পারে। তার একটা জিনিস তুমি লক্ষ্য করে দেখো, এন যদি 1 হয়, আর 1s এর জন্য আমরা সবাই জানি 1s এর জন্য আমার এল ইকুয়াল টু কত হবে? এল ইকুয়াল টু হবে 0। 2s এর জন্য আমার এল ইকুয়াল টু কত হবে? এল ইকুয়াল টু হবে 0। পি ইকুয়াল টু কত হবে? পি ইকুয়াল টু হবে, পি এর জন্য এল ইকুয়াল টু হবে 1। তার মানে এন ইকুয়াল টু যদি 1 হয় তাহলে তার জন্য আমার এল এর মান হয় 0। এন ইকুয়াল যদি 2 হয় তার জন্য আমার এল এর মান 0 হইতে পারে, 1ও হইতে পারে, 0,1 হইতে পারে। আচ্ছা, এবার দেখো তো, যদি আমার এন ইকুয়াল টু 3 হয় তাহলে কি হবে? যদি আমার এন ইকুয়াল টু 3 হয় তাহলে কি হবে? তাহলে সেখানে 3s থাকতে পারে, 3p থাকতে পারে, 3d থাকতে পারে। এখন দেখো 3s এর জন্য এল কত হবে? 3s এর জন্য আমার এল ইকুয়াল টু হবে 0, 3pর জন্য আমার এল ইকুয়াল টু হবে 1, 3dর জন্য আমার এল ইকুয়াল টু হবে কিন্তু 2। তাহলে এইখানে দেখো এই এন, তাহলে এন ইকুয়াল টু 3 হইলে এল এর মান 0 হইতে পারে, 1 হইতে পারে, 2 হইতে পারে। আচ্ছা, যদি এন ইকুয়াল টু 4 হয় তাহলে এর জন্য 4s হইতে পারে, তুমি এখানে দেখবা 4p আছে, তুমি দেখবা 4d আছে, তুমি দেখবা 4f আছে। তাহলে দেখো 4s এর জন্য আমার এল ইকুয়াল টু হবে 0, 4pর জন্য আমার এল ইকুয়াল টু হবে 1, 4dর জন্য আমার এল ইকুয়াল টু হবে 2, 4f এর জন্য আমার এল ইকুয়াল টু হবে 3। তাহলে এন ইকুয়াল টু যদি 4 হয় তাহলে তার জন্য এল এর মান 0, 1, 2, 3 পর্যন্ত হইতে পারে। আরেকটা উদাহরণ দেখাই, ধরো তোমার কাছে যদি এন ইকুয়াল যদি 5 থাকে তাহলে তার জন্য আমার 5s হইতে পারে, 5p হইতে পারে, তারপর তোমার ধরো 5d হইতে পারে, তারপর ধরো 5f হইতে পারে, 5gও কিন্তু হইতে পারে। হ্যাঁ, জিতে যদিও ইলেকট্রন থাকে না, জিতে যদিও ইলেকট্রন থাকে না, কারণ মোট ইলেকট্রনের সংখ্যা 118 হওয়ার কারণে, বাট 5gও কিন্তু হইতে পারে। মানে এটা আছে, মানে ও এটা হইতে পারে, বাট থাকে না আর কি সেখানে ইলেকট্রন, যেহেতু আমার ইলেকট্রন লিমিটেড, 118-এর বেশি আমি যেতে পারবো না, তাই 5gর মানে সম্ভব, বাট সেখানে ইলেকট্রন থাকে না। যাই হোক, এখন দেখো আমি তাহলে এখানে 5s এর জন্য এল ইকুয়াল টু কত বলতে পারি? এল ইকুয়াল টু বলতে পারি 0। 5p এর জন্য এল ইকুয়াল টু বলতে পারি 1, 5d এর জন্য আমি এল ইকুয়াল টু বলতে পারি 2, 5f এর জন্য এল ইকুয়াল টু বলতে পারি 3, আর 5g এর জন্য আমি এল ইকুয়াল টু বলতে পারি 4। তাহলে তুমিই বলো এন ইকুয়াল টু যদি 5 হয় তার জন্য এল এর মান কত কত হইতে পারে? 0, 1, 2, 3, 4 পর্যন্ত। তাহলে একটা জিনিস কি তুমি লক্ষ্য করে দেখতেছো, সেটা হইলো তোমার এন এর মান যাই হবে, দেখো এন এর মান যদি 1 হয়, এন এর মান যদি 1 হয় তাহলে এল এর মান শুধু 0, মানে n-1 পর্যন্ত। দেখো এল এর এন এর মান যদি 2 হয় তাহলে এল এর মান 0 আর 1, তাহলে এল এর মান 0 হতে n-1 পর্যন্ত, 2-1 পর্যন্ত। এন এর মান যদি 3 হয় তাহলে এল এর মান হচ্ছে 0, 1, 2, তাহলে 0 হতে n-1 পর্যন্ত। এখানে n-1 কত? 3। তাহলে এন এর মান যদি 4 হয় তাহলে 0, 1, 2, 3, তাহলে এল এর মান হচ্ছে 0 হতে n-1 পর্যন্ত। যদি এন এর মান 5 হয় তাহলে দেখো এল এর মানটা 0, 1, 2, 3, 4, মানে 5-1, মানে 0 হতে n-1 এই পর্যন্ত হয়। তাহলে অ্যাকচুয়ালি আমরা এখানে মনে রাখবো যে আমার এল এর মান ইকুয়াল টু হবে 0 হতে n-1 পর্যন্ত। তাহলে এল এর মান, এটা যখন আমরা লিখলাম, এই ওয়ার্ডটা যখন আমরা লিখলাম এল এর মান, তখন আমরা মনে রাখবো এল এর মান কত হয়? এল এর মান হয়ে থাকে 0 হতে n-1 পর্যন্ত। যেহেতু এন এর মানগুলো পূর্ণ সংখ্যা, তাহলে এল এর মানগুলোও কিন্তু পূর্ণ সংখ্যায় আসবে। তাহলে আশা রাখতেছি আমরা এগুলো বুঝতে পারছি সবাই। এগুলো হচ্ছে এন এর মান, আর এটা হলো এল এর মান। তাহলে একটা জিনিস তুমি লক্ষ্য করে দেখো, এন এর তুমি যেই মানে নাও, এন যদি 6 নাও তাহলে এল কত কত হইতে পারে? এল হইতে পারে 0 থেকে 5 পর্যন্ত। মানে এন যদি তুমি এখানে 6 নাও তাহলে এল হইতে পারে 0, 1, 2, 3, 4, 5 পর্যন্ত। তার মানে যে জিনিসটা দাঁড়াইলো সেটা হলো এল এর মানটা, মানে এন এর মানটা সবসময় এল থেকে বড় হবে, ইকুয়ালও কিন্তু কখনো হবে না। তাহলে এন এর মানটা এল থেকে সব সময় বড় হবে।
এন এর মানটা এল থেকে সব সময় বড় হবে। আশা করি তুমি এই কন্ডিশনটা এখানে বুঝতে পারছো। এতটুকু পর্যন্ত কি সবার ক্লিয়ার? একটু করে আমাকে জানাবা এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা। নুজাত, ওই যে ফেসবুক গ্রুপে কিন্তু দেওয়া আছে, আর মান কি অ্যাড করে নেই ওয়েব অ্যাপে পিডিএফটা পরিবেশ রসায়নের, আমি কিন্তু দিয়ে দিছি ফেসবুকের সাথে সাথেই। এক্সাম তো হয়েছে রেজওয়ান, গত 2 দিনে 28 তারিখে কিন্তু মেগা এক্সাম হইলো সাইকেল 3-তে, তাই না? মেগা এক্সাম হইলো। চলো আমরা নেক্সটে যাই আসো। আচ্ছা, এইখান থেকে একটা কোয়েশ্চন তোমাকে জিজ্ঞেস করে, সেটা হইলো তোমাকে জিজ্ঞেস করতে পারে যে আমরা টপিকটার নাম হইলো উপশক্তি স্তরের সম্ভাব্যতা। টপিকের নাম কি? টপিকের নাম হইলো উপশক্তি স্তরের সম্ভাব্যতা। টপিকের নাম হইলো উপশক্তি স্তরের সম্ভাব্যতা। উপশক্তি স্তরের সম্ভাব্যতা মানে কি? ধরো তোমাকে বলবে 2F, এটা কি সম্ভব? এই উপশক্তি স্তরটা হওয়া সম্ভব কিনা। ধরো তোমাকে বলা হইলো 2F, এই উপশক্তি স্তরটা হওয়া সম্ভব কিনা। তুমি তখন কিভাবে চেক করবা? তুমি দেখো 2F এর জন্য আমার n ইকুয়াল টু হচ্ছে 2, আর f এর জন্য আমার l ইকুয়াল টু 3। তাহলে এখানে এই n লেস দেন l হয়ে গেছে। তাহলে এটা কি না? এই উপশক্তি স্তরে সম্ভব নয়। তাহলে এটা উপশক্তি স্তরটি সম্ভব নয়। এটা হচ্ছে তোমার আনসার। তারপর যদি আমাকে বলে এখানে 4F, ধরো আমাকে বললো এখানে 4F, 4F কি সম্ভব? চলো দেখি আসো। ধরো বললো 4F, তো 4F এর জন্য কত হবে? 4F এর জন্য আমার n ইকুয়াল টু হবে 4, l ইকুয়াল টু হবে 3। দেখো এখানে n গ্রেটার দেন l, এই কন্ডিশনটা মেনে চলছে। তাই এটা মেনে চললে এখানে উপশক্তি স্তরটি সম্ভব। মেনে চললে উপশক্তি স্তরটি সম্ভব, মানে এইভাবে করে তুমি বের করতে পারবা না। ধরো তোমাকে যদি বলে 5G, এটা কি সম্ভব? চলো দেখি আসো। যদি তোমাকে বলে 5G, এটা কি সম্ভব? চলো দেখি আসো। তখন তুমি কিভাবে করবা? n ইকুয়াল টু হচ্ছে এখানে 5। আচ্ছা দেখো তো, g এর জন্য l কত হবে? তোমার s এর জন্য হচ্ছে যে 0 হয়, p এর জন্য 1 হয়, d এর জন্য 2 হয়, f এর জন্য 3 হয়, তাহলে g এর জন্য হবে 4। তাহলে g এর জন্য আমার l ইকুয়াল টু হবে 4। তাহলে দেখো এখানে n গ্রেটার দেন l, মানে এটা কিন্তু কন্ডিশনটা এখানে মেনে চলছে। তাহলে যেহেতু মেনে চলছে, তাহলে এই উপশক্তি স্তরটাও সম্ভব। তাহলে এরকম কিন্তু কোয়েশ্চন আসতে পারে। এগুলো বিশেষ করে তোমাকে এগুলো এমসিকিউ জিজ্ঞেস করে, সাথে খ নাম্বারও জিজ্ঞেস করে থাকে। আশা করি তুমি এগুলো এখানে পারবা। তাহলে চলো নেক্সটে চলে যাই। নেক্সটে এবার আসো আমরা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা আমাদের এখানে শুরু করব। তো যে বিষয়টা আলোচনা করা দরকার, অলরেডি আমরা এখন পর্যন্ত দেখো কি পাইছি। আমরা এখন পর্যন্ত পাইছি যে আমার যে সোডিয়ামের 9তম ইলেকট্রন যেটা আছে, এইটা দ্বিতীয় কক্ষপথে অবস্থান করতেছে, এটা পাইছি আমরা। এটা পি উপশক্তি স্তরে আছে, এটা পাইছি আমরা। বাট এবার দেখো, পি উপশক্তি স্তরে তো 3 ধরনের ওরিয়েন্টেশন হইতে পারে। পি উপশক্তি স্তরে PX, আমি যদি এই সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসটাকে একটু ভেঙে লিখতাম, দেখো কিভাবে লিখতাম। ধরো সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসটাকে আমি এভাবে লিখতে পারতাম না? কিভাবে? ধরো লিখতে পারতাম হচ্ছে 1s2 2s2 লিখলাম। আর পি এর মধ্যে আমরা জানি 3টা জিনিস থাকে। দেখো, একটা থাকে এই বরাবর, আমি যদি একটু অ্যাক্সিসগুলো এখানে এঁকে দেখাই, একটা থাকে দেখো এই বরাবর। এই বরাবরটাকে তুমি বলতে পারো ধরো x অক্ষ, তাহলে এটাকে তুমি নাম দিতে পারো 2px। চলো আমি একটু অন্য কালার দিয়ে দেখাই, তাহলে একটু তুমি চোখে পড়বে। ধরো এইটা যেটা আছে, এটাকে কমলা কালার দিয়ে দেখাই আসো। এটাকে তুমি কি বলতে পারো? এটাকে বলতে পারো 2px বলতে পারো, যদি তুমি এটাকে x অক্ষ নাম দাও। আবার ধরো এটাকে তুমি বলতে পারো ধরো y অক্ষ, এটাকে ধরো তুমি y অক্ষ বললা, তাহলে তখন তুমি এটাকে বলতে পারো 2py। আবার ধরো তুমি এটাকে যদি z অক্ষ নাম দাও, তাহলে তুমি এটাকে তখন বলতে পারো 2pz, রাইট? এখন যে ঘটনাটা ঘটছে, তা আমি তাহলে 2p6 না লিখে আমি চলো এখানে লিখি 2px লিখলাম, 2py লিখলাম, 2pz লিখলাম, আর এখানে 3s1 লিখলাম। আর এদের এখানে আমি প্রত্যেকটার মধ্যে 2টা করে ইলেকট্রন দিলাম। আশা করি কেউ এখানে মন খারাপ করবা না, কারণ দেখো এখনো 6টি ইলেকট্রন ছিল, 6টি ইলেকট্রনই এখানে আছে। দেখো এখানে 2, এখানে 2, এখানে 2, আমি জাস্ট ভাগ করে লিখছি জিনিসটাকে, কারণ পি এর মধ্যে আবার 3টা হইতে পারে। পি এর মধ্যে কি হতে পারে? দেখো পি এর মধ্যে 3টা হইতে পারে। দেখো পি এর মধ্যে কি হইতে পারে? পি এর মধ্যে 3টা ওরিয়েন্টেশন হইতে পারে। পি এর মধ্যে একটা ওরিয়েন্টেশন আছে px, একটা ওরিয়েন্টেশন আছে py,
একটা ওরিয়েন্টেশন আছে PZ, মানে তিনটা অরবিটাল আছে, PX অরবিটাল, PY অরবিটাল, PZ অরবিটাল। এখন আমাকে চেক করতে হবে আমার যে 9তম ইলেকট্রন, আমাকে চেক করতে হবে আমার যে 9তম ইলেকট্রন এটা অ্যাকচুয়ালি কি PX এর মধ্যে আছে নাকি PY এর মধ্যে আছে নাকি PZ এর মধ্যে আছে। এটা আমরা যেই সংখ্যা দ্বারা নির্দেশ করি তাকেই বলে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। তাহলে আমি যেই সংখ্যা দ্বারা নির্দেশ করি আমার ইলেকট্রনটা কি PX এর মধ্যে আছে নাকি PY এর মধ্যে আছে নাকি PZ এর মধ্যে আছে। তো এটার জন্য আমরা এটাকে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যাটাকে M দিয়ে প্রকাশ করি। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যাটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? M দিয়ে প্রকাশ করি। আর এই M এর মান হয়, M এর মান ইকুয়াল টু হয়, এই M এর মান যেটা আছে এটা ইকুয়াল টু হয়ে থাকে 0 সহ প্লাস মাইনাস L পর্যন্ত। তাহলে M এর মান কত হয় বলো তো? M এর মান ইকুয়াল টু হয়, M এর মান ইকুয়াল টু কত হয়? 0 সহ প্লাস মাইনাস L পর্যন্ত। M এর মান ইকুয়াল টু হয় 0 সহ প্লাস মাইনাস L পর্যন্ত। তাহলে তুমিই বলো এখানে P এর জন্য আমার L এর মান কত? P এর জন্য আমার L এর মান হচ্ছে তোমার 1। তাহলে এখানে M এর মান কত হইতে পারে? M এর মান একটা হইতে পারে 0 সহ প্লাস 1 আর মাইনাস 1 হইতে পারে M এর মান। বুঝতেছো কিনা দেখো, 0 সহ প্লাস মাইনাস L পর্যন্ত, L এর মান হচ্ছে 1, তাহলে M এর মান হইতে পারে 0 সহ প্লাস মাইনাস L পর্যন্ত। তাহলে এখন কোনটাকে 0 বলবো, মানে কোনটার জন্য, ধরো এটার জন্য তাহলে আমি M এর মান কত হবে, PX এর জন্য আমার তাহলে M এর মান কত হবে, PY এর জন্য আমার M এর মান কত হবে, আর PZ এর জন্য তাহলে আমার M এর মান কত হবে। এটা তুমি তোমার ইচ্ছা মতো বসাতে পারবা। তুমি যদি এটাকে 0 বসাও, এটাকে যদি +1 বসাও, এটাকে যদি -1 বসাও, কোনো সমস্যা নেই। এটাকে যদি তুমি 1 বসাও, এটাকে যদি -1, এটাকে যদি 0 বসাও, কোনো সমস্যা নেই। M এর যে কোনোটার জন্য তুমি M এর মান যে কোনোটা বসাতে পারবা। তবে আমরা হাজারি স্যারের বইতে যেটা দেওয়া আছে সেটাকে ফলো করতেছি। বাট তুমি যদি হাজারি স্যারের বইতে দেওয়া আছে যে আমার এটার জন্য M ইকুয়াল টু কত হয়, +1 হয়, তারপর তোমার এটার জন্য হয় 0, এটার জন্য হয় -1। এখন কেউ যদি এটার জন্য M ইকুয়াল টু +1 লিখে, সে ভুল হবে না, সেও কারেক্ট, কোনো সমস্যা নাই এখানে। বাট হ্যাঁ, এটাকে যদি 0 বলো তাহলে এটাকেও 0ই, মানে এটাকে তুমি 0 বলতে পারবা না। এটাকে যদি +1 এটাকেও বলো, এটাকে তাহলে +1 বলতে পারবা না। যে কোনো একটাকে +1 বলতে হবে, যে মানে প্রতিটা ইন্ডিভিজুয়াল অরবিটালের জন্য এক একটা M এর মান থাকতে হবে ভিন্ন ভিন্ন। আর যতটা অরবিটাল থাকবে M এর তুমি ঠিক ততটাই ভ্যালু পাবা। দেখো এখানে 3টা অরবিটাল আছে, তাহলে M এর ভ্যালু তুমি কয়টা পাইছো? 1টা, 2টা, 3টা। তাহলে মনে রাখবা যতটি অরবিটাল থাকবে M এর ততগুলো ভিন্ন ভিন্ন মান পাওয়া যাবে। তাহলে এটা ইম্পর্টেন্ট একটা কি পয়েন্ট লিখে দিই, সেটা হইলো যতটি অরবিটাল থাকবে, এখানে মনে রাখবা যতটি অরবিটাল থাকবে M এর ততটি ভিন্ন ভিন্ন মান পাওয়া যাবে। যতটা অরবিটাল থাকবে M এর ঠিক ততটা কি পাবা তুমি? ভিন্ন ভিন্ন মান তুমি এখানে পাবা। আশা করি তোমাকে জিনিসটা এখানে বুঝাইতে পারছি, ঠিক আছে? ওকে ওকে, এখন দেখো, তাহলে এখন আমি জাস্ট হাজারি স্যারের বইটাই ফলো করলাম। কেউ যদি রেখে +1, কেউ যদি রেখে 0, কেউ যদি রেখে -1 দাও, কোনো সমস্যা নেই। এখন বলো আমার 9 নাম্বার ইলেকট্রনটা কই আছে? দেখো আমার প্রথম 2 ইলেকট্রন এখানে, পরের 2 ইলেকট্রন এখানে, তাহলে 2 নাম্বার 4 নাম্বার গেল গা। আচ্ছা, ইলেকট্রন ফিল আপ হওয়ার একটা নিয়ম আছে, যেটাকে আমরা বলি হুন্ডের নিয়ম। এটা তোমাদেরকে একটু পরে পড়াবো, আগামী ক্লাসে পড়াবো হুন্ডের নিয়মটা কি। হুন্ডের নিয়ম কি বলে জানো? আচ্ছা দেখো তো, আমি পি উপশক্তি স্তরে অরবিটাল আছে কয়টা? পি উপশক্তি স্তরে অরবিটাল আছে আমার কাছে কিন্তু এখানে 3টা, রাইট? এখন এগুলোকে না আমরা বক্স আকারও আঁকতে পারি। অরবিটালগুলোকে আমরা কি করতে পারি? অরবিটালগুলোকে আমরা বক্স আকারও আঁকতে পারি। মানে ধরো পি অরবিটাল যেটা আছে এটাকে তাহলে তুমি এভাবে করে বক্স আকারও আঁকতে পারতা। পি অরবিটাল যেটা আছে এটাকে তাহলে তুমি কি করতে পারতা? এভাবে করে বক্স আকারও আঁকতে পারতা। এভাবে করে তাহলে তুমি বক্স আকারও আঁকতে পারতা, কোনো সমস্যা নেই। মানে পি অরবিটাল কয়টা আছে বলো তো? পি অরবিটাল আছে 3টা। একটা আছে পি উপশক্তি স্তর অরবিটাল আছে 3টা, একটা PX, PY, PZ। এটাকে তুমি এভাবে যেরকম ইলেকট্রোমিনাসে দেখাইছো, তুমি চাইলে বক্স আকারও দেখাইতে পারতা। যেমন তুমি এটাকে চাইলে কি বলতে পারতা, ধরো কথার কথা আমি যদি এটাকে এখানে নিই, তাহলে আমি এটাকে বলতে পারতাম, ধরো এটা হইলো আমার 2PX, এটা হইলো ধরো আমার 2PY, এটা হইলো আমার ধরো 2PZ। মানে এক একটা খালি ঘর এগুলো এক একটা অরবিটাল নির্দেশ করতেছে। এক একটা খালি ঘর এক একটা কি নির্দেশ করতেছে? অরবিটাল। এবার এখানে, এবং এটা সমশক্তির অরবিটাল, মানে শক্তি সবার সমান। PX এর শক্তি যা, PY এর শক্তিও তা, PZ এর শক্তিও তা। তাহলে এই সকল জায়গায়
ইলেকট্রনগুলো কিভাবে প্রবেশ করে জানো? তখন নিয়ম দেওয়া হয়েছে, হুন্ডের নিয়মে বলে যে ইলেকট্রনগুলা বিজোড় অবস্থায় থাকবে সর্বোচ্চ। কি অবস্থায় থাকবে? সর্বাধিক বিজোড় অবস্থায় থাকবে। আর সহজভাবে যদি তোমাকে বলি তাহলে ইলেকট্রনগুলো সিঙ্গেল সিঙ্গেল ইলেকট্রন আকারে প্রবেশ করবে, এবং যে ইলেকট্রনটা প্রথমে প্রবেশ করছে তার স্পিন যেরকম হবে, পরবর্তীতে যে ইলেকট্রনগুলো সিঙ্গেলভাবে প্রবেশ করবে তাদের স্পিনও একই রকম হবে। ভাই কিছুই মাথায় ঢুকতেছে না, চলো বুঝাচ্ছি আসো। ব্যাপারটা হলো কি, ধরো প্রথম ইলেকট্রনটাকে তুমি এই উপর করে প্রবেশ করাইছো, প্রথম ইলেকট্রনকে ধরো যাক তুমি উপর করে প্রবেশ করাইছো। এখন পিতে তো ইলেকট্রন থাকে 6টা, তো সেকেন্ড ইলেকট্রনটা কই যাবে? সেকেন্ড ইলেকট্রন কি পি এক্সে আসবে নাকি পি ওয়াইতে যাবে? তখন নিয়ম বলা হয়েছে ইলেকট্রনগুলো বিজোড় অবস্থায় থাকবে, তাহলে সিঙ্গেল সিঙ্গেল আকারে থাকবে ফার্স্টে। তাহলে পি এক্সে যদি প্রথম ইলেকট্রন যায় তাহলে দ্বিতীয় ইলেকট্রন কই যাবে? পি ওয়াইতে যাবে। সেকেন্ড ইলেকট্রনটা কই যাবে? পি ওয়াইতে যাবে। এবং সে কীভাবে প্রবেশ করবে? প্রথম ইলেকট্রনটা দেখো আপ স্পিন আকারে গেছে, মানে আপ স্পিন আকারে দেখাইছো, তাহলে সেকেন্ড ইলেকট্রনকেও তোমার কীভাবে দেখাইতে হবে? আপ স্পিন আকারেই দেখাইতে হবে। থার্ড ইলেকট্রনকেও তোমার এখানে আপ স্পিন আকারে দেখাইতে হবে। আর এটাই হলো তোমার হুন্ডের নিয়ম, এটা আমরা আগামী ক্লাসে পড়বো। তাহলে হুন্ডের নিয়ম তোমার কি বলে? যে সমশক্তির অরবিটালে ইলেকট্রনগুলো সর্বাধিক সংখ্যায় অযুগ্ম অবস্থায় থাকতে চায়, এবং অযুগ্ম অবস্থায় থাকাকালীন তাদের স্পিনগুলো একমুখী হয়। ধরো এমন যদি হইতো যে ভাই আমি প্রথম ইলেকট্রনটাকে এভাবে প্রবেশ করাবো, এটা কি কারেক্ট? আনসার হচ্ছে হ্যাঁ, এটা কারেক্ট। সেকেন্ড ইলেকট্রনকে আমি এভাবে প্রবেশ করাবো, এটা কি কারেক্ট? হ্যাঁ, এটাও কারেক্ট। থার্ড ইলেকট্রনকে আমি এভাবে প্রবেশ করাবো, এটাও কারেক্ট। মানে তুমি চাইলে প্রথম ইলেকট্রনকে আপেও প্রবেশ করাইতে পারো, প্রথম ইলেকট্রনকে যারা তুমি ডাউনেও প্রবেশ করাইতে পারো, দুইটাই কারেক্ট। বাট হ্যাঁ, প্রথমটাকে যদি ডাউনে দাও, পরেরটাকে যদি আবার আপে দাও তাহলে কিন্তু হবে না। মানে ধরো এটা দিছো, প্রথমটাকে ডাউনে প্রবেশ করাইছো, পরেরটাকে আপে দিছো, তাহলে আবার হবে না, ডাউনে দিতে হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এবার আসি, দেখো তাহলে এখানে একটা জিনিস আমি তোমাকে বলে দিই, সেটা হচ্ছে কি, এই তিনটার এনার্জি সমান, মানে এনার্জি অফ 2px ইকুয়াল টু এনার্জি অফ 2py ইকুয়াল টু এনার্জি অফ 2pz। এগুলো আমরা নেক্সট ক্লাসে পড়বো, বাট হালকা আইডিয়া তোমাকে দিয়ে রাখতেছি। এবার দেখো একটা জিনিস, সেটা হইলো তুমি যদি ধরো প্রথম ইলেকট্রনকে আমি এখানে প্রবেশ করালাম আপ স্পিন আকারে, আমি যদি দ্বিতীয় ইলেকট্রনকে পি ওয়াইতে প্রবেশ না করে পিজেডও চাইলে কিন্তু প্রবেশ করাতে পারি, কোনো সমস্যা নেই। এটাও কিন্তু কারেক্ট। কেন কারেক্ট? কারণ এটা শক্তি যা, এটা শক্তিও তা, এটা শক্তিও তা। আর সমশক্তির অরবিটালে সিঙ্গেল সিঙ্গেল আকারে প্রবেশ করালেই হবে। মানে আমাকে সিরিয়াল ভাবে প্রবেশ করাইতে হবে এরকম কিন্তু কোনো ওয়ার্ড বলে নাই, আমাকে বলছে সিঙ্গেল সিঙ্গেল আকারে রাখতে হবে সমশক্তির অরবিটালে। তাহলে আমি তাহলে এটাকে এখানে রাখতে পারি, পরেরটাকে এখানেও রাখতে পারি, অথবা প্রথমটাকে আমি এখানে না ঢুকাই এখানে ঢুকাইতে পারতাম, কোনো সমস্যা এখানে নেই। বাট আমরা কনভেনশন ফলো করব। আর বইয়ের কনভেনশন হচ্ছে কি, প্রথম ইলেকট্রনটাকে আপ স্পিন আকারে প্রবেশ করানো হয়, পরের ইলেকট্রনটাকেও আপ স্পিন আকারে পাশেরটাতে প্রবেশ করানো হয়, পরের ইলেকট্রনটাকেও আপ স্পিন আকারে পাশেরটাতে প্রবেশ করানো হয়। আশা করি কনসেপ্টগুলো তুমি বুঝতে পারছো, আচ্ছা সৃজন, বুঝো নাই? চলো আমি তোমাকে বুঝাই, বলো তো কোনটা বুঝো নাই? আরেকবার তোমাকে আমি পয়েন্টটা বুঝাই বলে আসো। হুন্ডের নিয়ম তোমারে কি বলে? হুন্ডের নিয়ম তোমারে বলে যে তুমি একটা সমশক্তির অরবিটালগুলোতে দেখো, সমশক্তি মানে কি, ধরো এইটার যে এনার্জি পি এক্স এর যে এনার্জি 2px এর, 2pi এর এনার্জিও সেম, 2pz এর এনার্জিও সেম এনার্জি, তাহলে এরা তিনটাই হচ্ছে ইকুয়াল এনার্জির অরবিটাল। সমশক্তির অরবিটালে তুমি ইলেকট্রনগুলোকে সিঙ্গেল সিঙ্গেল আকারে প্রবেশ করাইতে হবে, ডাবল ডাবল আকারে না। মানে তুমি যদি এরকম করো, তিনটে ইলেকট্রন আছে তোমার কাছে, তুমি ধরো প্রথমটাকে আপ স্পিন আকারে দিছো, পরেরটাকে এখানে দিয়ে দিছো, তাহলে হবে না। তারপরটাকে এখানে দিছো, কি কারেক্ট? না, এটা কারেক্ট না। তাহলে তোমাকে কি করতে হবে? সিঙ্গেল সিঙ্গেল আকারে প্রবেশ করতে হবে। এখন সিঙ্গেল সিঙ্গেল আকারে যখন তুমি প্রবেশ করাবা, তুমি চাইলে প্রথম ইলেকট্রনটাকে আপ স্পিনেও প্রবেশ করাইতে পারো, অথবা চলো ডাউন স্পিন। মানে দেখো আমি এটাকে বলি, আমরা যদি ইলেকট্রনকে এভাবে প্রবেশ করাই, একটা ইলেকট্রন যদি এভাবে থাকে, এটাকে বলে ইলেকট্রনটা আপ স্পিন আকারে আছে। আপ স্পিনের মানে কি না কি সব পরে বলতেছি। ইলেকট্রন যদি এইভাবে থাকে তাহলে এটাকে বলে ইলেকট্রনটা ডাউন স্পিন আকারে আছে, ডাউন স্পিন আকারে আছে। তাহলে আমি চাইলে আমার প্রথম ইলেকট্রনটাকে আপ স্পিন আকারেও প্রবেশ করাতে পারি, তাহলে এটা ডাউন স্পিন আকারেও প্রবেশ করাতে পারি। তো আমি বইয়ের কনভেনশন বলে তুমি আপ স্পিন আকারে প্রবেশ করালাম। তাহলে দ্বিতীয় ইলেকট্রনকে আমি কোথায় প্রবেশ করাবো? দ্বিতীয় ইলেকট্রন তুমি এখানেও প্রবেশ করাতে পারো, এখানেও প্রবেশ করাতে পারবা, কোনো সমস্যা নেই। কিন্তু দ্বিতীয় ইলেকট্রনকে তুমি এখানে পিএক্সে প্রবেশ করাতে পারবা না, সেকেন্ড ইলেকট্রনকে তুমি পিএক্সে প্রবেশ করাতে পারবা না। আবার কেউ যদি এরকম বলে যে ভাই আমি প্রথম ইলেকট্রনকে এখানে প্রবেশ করালাম, বা আমি একটা কাজ করলাম ভাই, প্রথম ইলেকট্রনকে আমি পিজেডে প্রবেশ করালাম, বলো এটা কি কারেক্ট নাকি ভুল? যদি প্রথম ইলেকট্রনকে আমি পিজেডে প্রবেশ করাই তাহলে কি সেটা কারেক্ট নাকি ভুল? ভাই কারেক্ট। কেমনে কারেক্ট? কারণ তিনজনের শক্তি সমান, মানে পিএক্স এর এনার্জি যা, পিওয়াই এর এনার্জিও তা, পিজেড এর এনার্জিও তা। দেখো নিয়মটা কি,
নিয়মটা হচ্ছে সিঙ্গেল আকারে প্রবেশ করাইতে হবে, এবং যেটা সিঙ্গেল আকারে থাকবে পরবর্তীগুলোর স্পিন একই রকম হইতে হবে। তো তুমি আগে কিন্তু এটা বলে নাই যে আগে পিএক্সেই প্রবেশ করাইতে হবে, এটা কিন্তু বলে নাই, বাট আমরা বইয়ের কনভেনশন ফলো করি। বইয়ের কনভেনশন তোমাকে কি বলে, প্রথম ইলেকট্রনকে তুমি পিএক্সে দিবা এবং প্রথম ইলেকট্রনটাকে তুমি আপ স্পিন আকারে দিবা, সেকেন্ড ইলেকট্রনকে তুমি পিওয়াইতে দিবা, বাট সেকেন্ড ইলেকট্রনকে তুমি আপ স্পিন আকারে দিবা, থার্ড ইলেকট্রনকে তুমি আপ স্পিন আকারে দিবা এবং পিজেটে দিবা। কেউ যদি এরকম করেও লিখতো যে প্রথম ইলেকট্রনকে আমি ডাউন স্পিন আকারে দিছি, পরের ইলেকট্রনকে আমি ডাউন স্পিন আকারে দিছি, পরের ইলেকট্রনকে আমি ডাউন স্পিন আকারে দিছি, এটাও কারেক্ট, বাট বইয়ে এই নিয়মটা ফলো করে না। আমাদের যে বইগুলো আছে সেখানে কোন নিয়মটাকে ফলো করা হয়, প্রথম ইলেকট্রনটাকে আপ স্পিন, পরের ইলেকট্রনটা আপ স্পিন, পরের ইলেকট্রনটা আপ স্পিন। এটা হুন্ডের নিয়ম তোমার অলরেডি পড়াই দিছি আমি, যেটা আগামীকালকে আরেকবার তোমাকে রিভাইজ করাই দিব। বলে এটা বুঝতে পারছো কিনা এবার? এবার কি সৃজন বুঝতে পারছো? সৃজন তুমি কি বুঝতে পারছো বলো তো? বলো বুঝা গেছে? একটু করে তাড়াতাড়ি জানাও, তাহলে আমরা নেক্সট আগাবো। আচ্ছা, আশা করি বুঝতে পারছো, আশা করি সবার জিনিসটা এখানে ক্লিয়ার। ঠিক আছে, এবার দেখো, এবার আমরা যে আলোচনায় ছিলাম যে আমার যে 9 নাম্বার ইলেকট্রন সেটা কোন অরবিটালের মধ্যে আছে, বা কোন ওরিয়েন্টেশনে আছে, বা কোন দিকে আছে। দেখো আমার প্রথম 2টা ইলেকট্রন এখানে চলে গেছে, পরের 2টা ইলেকট্রন এখানে চলে গেছে। দেখো 5 নাম্বার ইলেকট্রন ধরে এখানে গেছে, এটা হচ্ছে আমার 5 নাম্বার ইলেকট্রন, এটা হইলো আমার 6 নাম্বার ইলেকট্রন, এটা হইলো আমার 7 নাম্বার ইলেকট্রন, তারপর এটা হইলো আমার 8 নাম্বার ইলেকট্রন। চলো এটাকে আমি লাল কালার দিয়ে দেখাই। এটা হইলো আমার 8 নাম্বার ইলেকট্রন, এটা হইলো আমার 9 নাম্বার ইলেকট্রন, আর এটা হইলো ধরো আমার 10 নাম্বার ইলেকট্রন। বলো তো 9 নাম্বার ইলেকট্রনটা কোথায় আছে, কোন ডিরেকশনে আছে? 9 নাম্বার ইলেকট্রনটা কোন ডিরেকশনে আছে? দেখো 9 নাম্বার ইলেকট্রনটা কিন্তু পিওয়াইতে আছে। তাহলে পিওয়াইতে থাকলে তার জন্য এম এর মান কত হবে? তার জন্য এম এর মান হবে +1। অর্থাৎ আমি এম এর মান দেখে বুঝতে পারবো যে আমার ইলেকট্রনটা কোন ডিরেকশনের মধ্যে আছে। তাহলে আমরা, যেহেতু আমার ইলেকট্রনটা পিওয়াইতে আছে, তাহলে আমি পেয়ে গেছি আমার ইলেকট্রনটা কোথায়। এটার জন্য এম এর মান কত? এটার জন্য আমার এম এর মান হচ্ছে, এম এর মান কত? এটার জন্য আমার এম এর মান হলো, ধরো আমি +1 ডিফাইন করলাম বইয়ের ভাষায়। তাহলে আমি পেয়ে গেছি আমার যে সোডিয়ামের 9তম ইলেকট্রন, তার জন্য এম ইকুয়াল টু কত? এম ইকুয়াল টু 1। এটা আমি পেয়ে গেছি। আশা করি সবাই জিনিসটা এখানে বুঝতে পারলাম আমরা। আশা করি তাহলে আমরা কি পেয়ে গেছি, যে আমার যে 9 নাম্বার ইলেকট্রন সেটা এই বরাবর আছে, পিওয়াই বরাবর আছে 9 নাম্বার ইলেকট্রনটা। আশা করি সবার এখানে ক্লিয়ার। ঠিক আছে, আশা করি সবার এখানে ক্লিয়ার। ওকে, তো আচ্ছা একটা জিনিস তোমাকে এখানে একই সাথে দেখাই দিয়ে আসো, একই সাথে চলো দেখাই দিয়ে আসো। সেটা কি? সেটা হইলো ধরো এরকম যদি হইতো, যে কীরকম, ধরো তাহলে আমরা এখানে পাইলাম যে আমার যে পি আছে, এই পি এর মধ্যে 3টা ওরিয়েন্টেশন আছে। একটা হচ্ছে পিএক্স, একটা হইলো পিওয়াই, একটা হইলো পিজেড। এরকম 3টা ওরিয়েন্টেশন আছে। এবং হাজারি স্যারের বইতে এই পিওয়াই এর জন্য এম ইকুয়াল টু +1 দেওয়া, পিএক্স এর জন্য এম ইকুয়াল টু 0 দেওয়া, পিজেড এর জন্য এম ইকুয়াল টু -1 দেওয়া। সো তুমি যদি অন্য ভ্যালুগুলো দাও কোনো ভুল হবে না, তুমি যে কোনো দিচ্ছে সেটাই দিতে পারবো। মানে এটাকে যদি তুমি +1 ধরো, এটাকে 0 ধরো, এটাকে -1 ধরো, কোনো সমস্যা নেই, সব কারেক্ট এখানে। আচ্ছা, আর ডি এর জন্য তাহলে আমরা কি পাবো? ডি এর জন্য তাহলে আমার ওরিয়েন্টেশন কয়টা থাকবে, বা অরবিটাল কয়টা থাকবে? 5টা থাকবে। এটা কতদিন পড়াইছিলাম? একটা হলো DXY থাকে, একটা হইলো DYZ থাকে, একটা হইলো DZX থাকে, একটা হইলো DZX² -Y² থাকে, আর আরেকটা হইলো ডি এখানে Z² থাকবে। আরেকটা হলো কি থাকবে এখানে? DZ² এখানে থাকে, DZ² এখানে থাকে। আচ্ছা, আমি একটা কাজ করি, এটাকে চলো একটু উপরে তুলে দিই। হ্যাঁ, এবার আমাদের এখানে একটা জিনিস বলো, যেহেতু আমার কাছে পি এর জন্য আমার কাছে এল এর মান 0 হয়েছে, তাই এম এর মান কত কত হইতে পারছে? 0 সহ +-1 পর্যন্ত, 0 সহ +-1 পর্যন্ত। আচ্ছা, ডি এর জন্য আমার এল ইকুয়াল টু কত হয়? এল ইকুয়াল টু হয়, সরি ভুল বলছি তো, পি এর জন্য তো আমার এল ইকুয়াল টু 1 হয়, পি এর জন্য আমার এল ইকুয়াল টু 1 হয়। তাহলে দেখো ডি এর জন্য এল ইকুয়াল টু কত হবে? ডি এর জন্য এল ইকুয়াল টু হবে 2। তাহলে একটু করে বলতে পারবা এম এর মান কত হবে? 0 সহ +-L পর্যন্ত, 0 সহ +-L পর্যন্ত। তাহলে এখানে +1ও হবে, -1ও হবে, +2ও হবে, -2ও হবে। তাহলে 0 সহ +-L পর্যন্ত ওয়াটটা ছিল। দেখো এম এর মান কত হয়? এম এর মান হয় 0 সহ +-L পর্যন্ত।
0 সহ প্লাস মাইনাস এল পর্যন্ত। তাহলে এখানে ডি এর জন্য আমার এল এর মান হবে 5টা। সেমভাবে তুমি যদি চিন্তা করে দেখো, ধরো এফ এর জন্য এল ইকুয়াল টু কত হয়, এল ইকুয়াল টু হয় 3, তাহলে এম এর মান কত কত হবে 0 সহ প্লাস মাইনাস এল পর্যন্ত, 0 সহ প্লাস মাইনাস এল পর্যন্ত, প্লাস মাইনাস এল পর্যন্ত। দেখো এম এর মান এখানে দেখো কয়টা, 7টা, 1 2 3 4 5 6 7। দেখবে এফ এর মধ্যে অরবিটালও থাকে কিন্তু 7টা। আচ্ছা এবার আসি এগুলোর জন্য এম এর মান কত করে হবে। দেখো আমার এখানে বলা আছে যে তোমার ডি জেড স্কোয়ারের জন্য তুমি তো যে কোনোটার জন্য যে কোনো এম এর মান ধরতে পারো, এখানে কোনো সমস্যা নেই। তুমি যে কোনোটার জন্যই যে কোনো এম এর মান ধরতে পারবা, কোনো সমস্যা নেই। বাট হাজারি স্যারের বইতে এই ডি জেড স্কোয়ারের জন্য এম ইকুয়াল টু 0 ধরা আছে। হাজারি স্যারের বইতে ডি জেড স্কোয়ারের জন্য এম ইকুয়াল টু কত ধরা আছে, 0 ধরা আছে। আর এটার জন্য এম ইকুয়াল ডি এক্স ওয়াই এর জন্য এম ইকুয়াল টু -2 ধরা, এটার জন্য এম ইকুয়াল টু -1 ধরা, এটার জন্য এম ইকুয়াল টু +1 ধরা, আর এটার জন্য এম ইকুয়াল টু +2 ধরা। মানে তুমি চাইলে যে কোনোটার জন্যই তুমি এম ইকুয়াল টু +1 +2 বা 0 ধরতে পারতা, কোনো সমস্যা এখানে নাই। বাট আমরা জাস্ট হাজারি স্যারের বইয়ের কনভেনশনটাকে ফলো করছি। আচ্ছা আশা করি সবাই জিনিসটা এখানে বুঝতে পারছি। আচ্ছা একটা জিনিস দেখো, আমি তোমাকে অলরেডি একটা জিনিস বলছিলাম এখানে একটু আগে বলে আসছি, যে সেটা হলো কি, সেটা হলো যেখানে যদি আমি 2px কে নিই, আর যদি 2py কে নিই, এবং যদি 2pz কে নিই, মানে সবগুলোই 2, এবং এদের যদি আমি এনার্জিটাকে কম্পেয়ার করি, মানে এটার এনার্জি সাথে যদি আমি প্রত্যেকের এনার্জিকে মানে এটার এনার্জি, প্রত্যেকের যদি কী করে আমি এনার্জিকে কম্পেয়ার করি, প্রত্যেকের এনার্জিকে যদি আমি কম্পেয়ার করি, আমাদের কী হবে বলো তো এখানে, আমাদের এখানে কী হবে, প্রত্যেকের এনার্জি কিন্তু সেম হবে, তাই না? বুঝতেছি সবাই? প্রত্যেকের এনার্জি কিন্তু কী হবে বলো তো, সেম হবে। মানে এনার্জি যদি কম্পেয়ার করি তাহলে প্রত্যেকের এনার্জি কী থাকে, প্রত্যেকের এনার্জি কিন্তু সেম থাকে। মানে 2px এর এনার্জি, 2py এর এনার্জি আর 2pz এর এনার্জি কিন্তু সমান থাকে। কিন্তু আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে এনার্জি অফ 2px আর এনার্জি অফ 3px বা ধরো 3py, যাকে তুমি নাও, বলো তো এদের এনার্জি কি সেম হবে বলো তো? 2px আর এখানে তুমি 3px নিতে পারো, py নিতে পারো, এটা ম্যাটার না, যে কোনো কাউকে নিতে পারো। বলো তো এদের এনার্জি কি সেম হবে? এদের মানে এনার্জি কি সেম হবে? এদের এনার্জি কি সেম হবে? শিয়াব আজকেই অ্যাড করে দিবে। আমি আরমানকে কালকে রাতের 1টা বাজেও কল দিছি অ্যাড করার জন্য, আজকে অ্যাড করে দিবে। কম্প্যাক্ট ক্লাসের ফোল্ডারে কিন্তু অলরেডি 5টা ক্লাস অ্যাড করে দেওয়া হয়েছে, জাস্ট লেকচার শিটগুলো অ্যাড করে নাই ওরা, আমি আজকে বলে দিছি আজকে অ্যাড করে দিবে। তাহলে এটার এনার্জি কিন্তু বেশি হবে, কারণ কি এটা হইলো 2, এটা হইলো 3, তাহলে এটা 3 নাম্বার কক্ষপথে, 3 নাম্বার কক্ষপথে এনার্জি বেশি হয়, তাহলে এটার এনার্জিটা বেশি হবে। আশা করি সবাই জিনিসটা বুঝতে পারছে। এই জিনিসটা কিন্তু এটার জন্য খাটবে। মানে তুমি যদি এখানে বের করো যে ভাই এনার্জি অফ এনার্জি অফ এনার্জি অফ যে 3DXY, তারপরে ধরেন এনার্জি অফ 3DYZ, তারপর ধরেন এনার্জি অফ, এভাবে এভাবে যাবো জিনিসটা, মানে এগুলো কিন্তু সবগুলো ইকুয়াল হবে আপ টু এনার্জি অফ 3DZ², মানে এটা সবাই সমশক্তি সম্পন্ন হবে। আশা করি সবাই জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি, কারো এখানে কোনো প্রবলেম নাই। এটা একটু করে আমাকে জানাও যে এই জিনিসটা বুঝতে পারছো কিনা। তাহলে এখান থেকে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা কিন্তু পড়ে ফেললাম, সেটা কি, যতটা অরবিটাল থাকবে এম এর ততটা ভিন্ন ভিন্ন মান পাওয়া যাবে। কেউ কি বলতে পারবা যে 3 নাম্বার কক্ষপথে তুমি এম এর মান কয়টা পাবা? এবারে 3 নাম্বার কক্ষপথে অরবিটাল কয়টা হয়? n² সংখ্যক, মানে 9টা হয়। তাহলে 3 নাম্বার কক্ষপথে মোট এম এর মানও কিন্তু পাওয়া যাবে 9টা। চেক করে দেখতে পারো যে 3s এর জন্য তুমি এম এর মান পাবা 0, একটা মান পাইলা। 3pর জন্য তুমি এম এর মান পাবা 3টা, 4টা মান পাইলা। আবার 3dর জন্য আরও পাবা 5টা, 9টা মান পাইছো। তাহলে যতটা অরবিটাল থাকবে ততটাই কিন্তু এম এর মান থাকবে। তো এই জিনিসগুলো আমরা বুঝে ফেললাম। আমাদের লাস্ট আরেকটা কোয়ান্টাম সংখ্যা আছে, যেটার নাম হচ্ছে আমাদের স্পিন কোয়ান্টাম সংখ্যা। এখন দেখো আমাদের যে ইলেকট্রনটা আছে, আমাদের যে ইলেকট্রন আছে, অ্যাকচুয়ালি আমি তোমাকে কিন্তু এই জিনিসটা অলরেডি আগেও বলছি যে তুমি যদি যখন হায়ার লেভেলে যাবা তখন ইলেকট্রনের স্পিন নিয়ে তোমার অনেক চমকপ্রদ জিনিস তুমি জানতে পারবা। যেমন ইলেকট্রন কিন্তু অ্যাকচুয়ালি ঘুরে না, মানে আমরা যেরকম মনে করি যে ইলেকট্রনটা ঘুরঘুর করতেছে, হ্যাঁ ঘুরঘুর করতেছে ইলেকট্রনটা নিউক্লিয়াসের চারপাশে, অ্যাকচুয়ালি কিন্তু জিনিসটা এরকম না। মানে এগুলো তুমি হায়ার লেভেলে গিয়ে পড়বা, বাট এই লেভেলে এগুলো জানার দরকার নেই তোমার। ইলেকট্রনের অ্যাকচুয়াল স্পিনের মিনিং কি, কোত্থেকে আসছে, তাহলে স্পিন না ঘুরলে স্পিনের কনসেপ্ট কোত্থেকে আসছে, এগুলো তুমি সবগুলা হায়ার লেভেলে গিয়ে জানবা। বাট এখন তোমার জানার দরকার নাই। এখন তুমি কি জানলেই চলবে, যে এখন জানলে চলবে যে ইলেকট্রন তার নিজ অক্ষের সাপেক্ষে ঘুরতেছে, এইভাবে জান কেমন। তাহলে এখন আমরা কি জানবো, যে এখন আমরা জানবো, একটা কাজ করি, আমি আসো আমি এই জায়গাটাকে এটা একটু কপি করি কেমন, আমি এই জায়গা থেকে এই জিনিসটা একটু করে কপি করে আনি, আমি এই জায়গা থেকে এই জিনিসটা একটু করে কপি করি, এটা কপি করলাম।
কপি করার পরে পেস্ট করে দিলাম। হ্যাঁ, চলো এটাকে নিতে অ্যানালাইসিস করি আসো। ওকে, আমি এখন পর্যন্ত কি কি পাইছি বলো তো? এখন পর্যন্ত আমরা পাইছি আমার যে 9তম ইলেকট্রন, এখন পর্যন্ত আমরা পাইছি সেটা দ্বিতীয় কক্ষপথে আছে, পি উপশক্তি স্তরে আছে এবং সেটা পি ওয়াইতে আছে। তার মানে তার জন্য m = +1, মানে সেটা পি মানে 2py, বেসিক্যালি পি ওয়াইতে আছে। কোথায় আছে বলো তো? পি ওয়াই এই অরবিটালের মধ্যে আছে। বাট এখন দেখো পি ওয়াই অরবিটালে কিন্তু আবার 2টা ইলেকট্রন আছে, খেয়াল করে দেখছো? পি ওয়াই অরবিটালে কিন্তু আবার 2টা ইলেকট্রন আছে, একটা আপ স্পিন আকারে আছে, একটা ডাউন স্পিন আকারে আছে। তো এখন আমার 9তম ইলেকট্রনটা কোন স্পিনের অন্তর্ভুক্ত, আপ স্পিন নাকি ডাউন স্পিন? এইটা যেই কোয়ান্টাম সংখ্যা দ্বারা আমরা বুঝতে পারি তাকে আমরা বলবো তোমার এখানে আমাদের স্পিন কোয়ান্টাম সংখ্যা। এখন তুমি বলতে পারো যে ভাই আপনি তো চিত্র থেকে দেখাই যাচ্ছে এটা ডাউন স্পিন আকারে আছে, বাট তোমার কাছে সবসময় চিত্র থাকবে না। তোমাকে সবসময় তোমার কাছে তোমাকে একটা ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যা বলে দিতে পারে, তারপর বলতে পারে যে তাকে প্লট করো বা তার তুমি ইলেকট্রন বিন্যাসে তার অবস্থান দেখাও। তো তুমি তো এখন চিত্র দেখে বুঝতেছো যে 9 নাম্বার ইলেকট্রন ডাউন স্পিনে আছে। বাট তোমাকে যদি এরকম, তাহলে বুঝতে হবে যে ডাউন স্পিনের জন্য আমরা কি হয়, আপ স্পিনের জন্য কি হয়। তাহলে দেখো পি ওয়াইতে আমার ইলেকট্রন কিন্তু দুইভাবে থাকতে পারে। দেখো যে কোনো অরবিটালেই ইলেকট্রন দুইভাবে থাকতে পারে, আপ আকারে ডাউন আকারে। আপ আর ডাউন বলতে কি বোঝায় আমি তোমাকে চলো ক্লিয়ার করি। ধরো এটা আমার একটি ইলেকট্রন, এটা ধরো আমার একটি ইলেকট্রন। এখন এই ইলেকট্রনের নিজস্ব একটা অক্ষ আছে। দেখো তোমার মনে পড়ে কি না, রাদারফোর্ড যখন ইলেকট্রনের গতিপথকে বর্ণনা করছে বা গতির প্রকৃতিকে বর্ণনা করছে, তিনি কিন্তু এটাকে গ্রহের সাথে কম্পেয়ার করছে। আর গ্রহগুলো কিন্তু সূর্যের চারপাশে যেরকম 365 দিনে ঘুরে, নিজ অক্ষের সাপেক্ষে কিন্তু 24 ঘন্টায় ঘুরে, তাই না? ইলেকট্রনের ঘূর্ণনটাকেও আমরা যদি এভাবে চিন্তা করি যে নিউক্লিয়াসের চারপাশে ঘুরতেছে, সে কিন্তু নিজ অক্ষের সাপেক্ষেও কিন্তু ঘুরতেছে। তাহলে নিজ অক্ষের সাপেক্ষে সে যদি ঘুরে, তাহলে নিজ অক্ষের সাপেক্ষে তার যে ঘূর্ণনটা সেটা দুই ধরনের হইতে পারে। নিজ অক্ষের সাপেক্ষে তার যে ঘূর্ণনটা সেটা দুইভাবে হইতে পারে। কিভাবে হইতে পারে? একটা হইতে পারে সে নিজ অক্ষের সাপেক্ষে, এই যে নিজ অক্ষের সাপেক্ষে সে অ্যান্টি ক্লকওয়াইজভাবে ঘুরতে পারে। সে কীভাবে ঘুরতে পারে? সে অ্যান্টি ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতে পারে। অ্যান্টি ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতে পারে, অথবা সে ঘড়ির কাঁটার দিকেও কিন্তু ঘুরতে পারে। তার মানে সে কিন্তু চাইলে ক্লকওয়াইজও ঘুরতে পারে, ক্লকওয়াইজ এভাবেও কিন্তু ঘুরতে পারে। আর ইলেকট্রনের স্পিনকে যদি আমি ক্লকওয়াইজ চিন্তা করি, তাহলে এটার ক্ষেত্রে ইলেকট্রনের স্পিনকে যদি আমি কি চিন্তা করি, ক্লকওয়াইজ চিন্তা করি, এটার জন্য এটাকে বলা হয় ইলেকট্রনটা আপ স্পিনে ঘুরতেছে। ইলেকট্রনের স্পিনের প্রকৃতি কীরকম? আপ স্পিন। এবং তার জন্য স্পিন কোয়ান্টাম সংখ্যাকে আমরা এস দিয়ে প্রকাশ করি, অলরেডি তোমাকে দেখাইছি। তার জন্য এস এর ভ্যালু হয় +12। এস এর ভ্যালু কত হয়? +12। তাহলে আপ স্পিনের জন্য ইলেকট্রনটা ক্লকওয়াইজ এবং এস এর ভ্যালু হয় +12। আবার ইলেকট্রন যদি অ্যান্টি ক্লকওয়াইজভাবে ঘুরে, তাহলে এটাকে বলা হয়, এর স্পিনের প্রকৃতিকে বলা হয় ডাউন স্পিন। এর স্পিনের প্রকৃতিকে বলে ডাউন স্পিন। আর ডাউন স্পিনের জন্য আমার এস এর ভ্যালুকে -12 চিন্তা করা হয়। তার মানে ভালো করে বুঝি আসো, আরেকবার বুঝাই বলি। যদি আমার একটি ইলেকট্রন ক্লকওয়াইজভাবে যদি ঘুরে, মানে স্পিন থাকে, তাহলে তাকে বলা হয় আপ স্পিন। তাকে কি বলা হয়? তাকে বলা হবে আপ স্পিন। আপ স্পিন মানে কি? এটাকে আমরা এভাবে প্রকাশ করি। আর এভাবে প্রকাশ করা হইলে তার স্পিন কোয়ান্টাম সংখ্যার মান হবে +12। তার স্পিন কোয়ান্টাম সংখ্যার মান কত হবে? স্পিন কোয়ান্টাম সংখ্যার মান হবে +12। আর যদি একটি ইলেকট্রন অ্যান্টি ক্লকওয়াইজভাবে যদি তার স্পিন চিন্তা করো, তাহলে তার স্পিনের প্রকৃতি হবে ডাউন স্পিন। ডাউন স্পিনকে আমরা এভাবে করে দেখাই। আর তার জন্য আমার এস এর ভ্যালু হবে -12। তার জন্য আমার এস এর ভ্যালু কত হবে? ডাউন স্পিনের জন্য এস এর ভ্যালু হবে -12। আশা করি তোমাকে বুঝাইতে পারছি যে আপ স্পিন আর ডাউন স্পিনের কারণে এস এর ভ্যালু কীভাবে চেঞ্জ হয়। দাদা দেখো আমার যে 9তম ইলেকট্রনটা সেটা দেখো ডাউন স্পিনে আছে। তাহলে 9তম ইলেকট্রনের জন্য বলো তো, 9তম ইলেকট্রনের জন্য আমার স্পিন কোয়ান্টাম সংখ্যার ভ্যালু কত হবে? যেহেতু সে ডাউন স্পিনে আকারে আছে, তাহলে তার জন্য ভ্যালু হবে -12। তাহলে আশা রাখতেছি তুমি এখানে সবগুলো বুঝতে পারছো যে স্পিন কোয়ান্টাম সংখ্যার কাহিনীগুলো। একটু করে আমাকে কমেন্টে জানাও এই জিনিসগুলো আমরা সবাই এখানে বুঝতে পারছি কি না। একটু আমাকে জানাইতে পারো, ঠিক আছে? এই জিনিসগুলা সবাই একটু বুঝতে পারছি কিনা একটু আমাকে জানাইতে পারো। তো যদি বুঝে থাকো তাহলে চলো আমরা নেক্সটে চলে যাই। নেক্সটে আমরা একটা জিনিসটা আলোচনা করব, সেটা হচ্ছে কৌণিক ভরবেগ। আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব তার নাম হলো আমাদের কৌণিক ভরবেগ।
এটার জাস্ট ফর্মুলাগুলো আমরা দেখব, কোনো ধরনের প্রুফ আমরা দেখব না। কৌণিক ভরবেগ, এটা আমরা একটু কোনো ধরনের প্রুফ আমরা দেখব না, জাস্ট ফর্মুলাগুলো দেখব, জাস্ট এটার ফর্মুলাগুলো দেখব। একটা হইতে পারে অরবিট, এটাকে আমরা বলি, দেখো কৌণিক ভরবেগের ইংলিশ নাম কি? কৌণিক ভরবেগের ইংলিশ নাম হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম। কৌণিক ভরবেগের ইংলিশ নাম হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম। ওকে, দেখো একটা কৌণিক ভরবেগকে আমরা বলি অরবিটের কৌণিক ভরবেগ বা অরবিটের কৌণিক ভরবেগ, বা এটাকে আমরা বলতে পারি অরবিটের অ্যাঙ্গুলার মোমেন্টাম। এটাকে আমরা কি বলতে পারি? অরবিট অ্যাঙ্গুলার মোমেন্টাম আমরা বলতে পারি, বাট ইংলিশে এটাকে আমরা কি বলতে পারি? অরবিট অ্যাঙ্গুলার মোমেন্টাম, এটাকে আমরা বলতে পারি অ্যাঙ্গুলার মোমেন্টাম, এটাকে আমরা বলতে পারি। আর এটার ভ্যালু কত হয় জানো? এটার ভ্যালু হয়ে থাকে, এটাকে আমরা এল দিয়ে, যে কোনো কৌণিক ভরবেগকে আমরা এল দিয়ে প্রকাশ করি, আর এটার ভ্যালু হয়ে থাকে NH/2π। এটা অলরেডি তুমি পড়ে আসছো। এটার ভ্যালু কত হবে? এটার ভ্যালু হবে NH/2π, কারণ অরবিট সংখ্যাকে আমরা n দিয়ে প্রকাশ করি। তাহলে অরবিটের কৌণিক ভরবেগ বা অরবিট অ্যাঙ্গুলার মোমেন্টাম এটা হয় L = এত। তারপর একটা আছে অরবিটাল কৌণিক অ্যাঙ্গুলার মোমেন্টাম, আরেকটা আছে কি? আরেকটা আছে অরবিটাল, একটা আছে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম। জাস্ট এগুলোর ফর্মুলাগুলো দেখে রাখো, মাঝে মাঝে পরীক্ষায় MCQতে দেয়, অ্যাডমিশনে, HSCতে না, তাই তোমাকে এটা শিখে রাখতেছি, যেহেতু আমরা এখানে HSCও কভার করতেছি এই ক্লাসগুলোর মাধ্যমে। এটা কি হয় জানো? এখানে হবে জাস্ট, আমি তোমাকে সবগুলো পরে সহজভাবে কীভাবে মনে রাখবা দেখাই দিব। H/2π, তারপর এখানে হবে L × L+1, আর এটার উপর এটা √ওভার বসে যাবে। আচ্ছা, তারপর একটা আছে ম্যাগনেটিক অ্যাঙ্গুলার মোমেন্টাম, একটা আছে ম্যাগনেটিক অ্যাঙ্গুলার মোমেন্টাম, এটার ফর্মুলাও L, আর এখানেও কি থাকবে? এটাই থাকবে অ্যাকচুয়ালি এটাই ফর্মুলা থাকে। আর ম্যাগনেটিক নাম্বারকে আমরা কি বলি? ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারকে আমরা m দিয়ে প্রকাশ করি। জাস্ট এখানে ডিফারেন্সটা কই হবে? জাস্ট এখানে একটা m আসবে, আর কিছুই না। তারপর আরেকটা আছে তোমার কাছে এখানে আমাদের, সেটা হইলো স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম। স্পিন বারবার বললাম, এগুলা শিখার দরকার নাই, মানে প্রমাণ শিখার দরকার নাই, জাস্ট এমনি তুমি মনে রাখবা। কীভাবে মনে রাখবা সব তোমার আমি দেখাই দিব, টেনশন নেওয়ার একটু দরকার নাই তোমার। আর এটার সূত্র হয় এইটা, জাস্ট এখানে একটা কি হবে? এই L এর জায়গায় এখানে S হবে, স্পিন কোয়ান্টাম নাম্বার এটা হবে S × S+1, আর এখানে √ওভার হবে। চলো এবার আমি কিভাবে মনে রাখবা তুমি শর্টকাটগুলা, সূত্রগুলা তোমাকে চলো আমি শিখিয়ে দিয়ে আসো। দেখো ফার্স্টে আছে, যখন তোমাকে অরবিট বলে, যখন তোমাকে কার কথা বলে? অরবিট মানে হচ্ছে কক্ষপথ সংখ্যাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? n দিয়ে প্রকাশ করি। তাহলে এটাকে তুমি n দিয়ে মনে রাখবা, সূত্র হবে NH/2π। তাহলে এটাকেও চলো আমি একটু করে কালারিং করে দিই, গোলাপি কালারের। অরবিট বললে এটা হবে। আচ্ছা, তারপর যদি তোমাকে অরবিটাল বলে, তাহলে তুমি বেসিক্যালি কি মনে রাখবা ফর্মুলা? তুমি তখন মনে রাখবা এই যে অরবিটালগুলোকে আমরা এই জাস্ট দেখো, সবার ক্ষেত্রেই কিন্তু H/2π আছে। সবার ক্ষেত্রেই কি আছে বলো তো? H/2π আছে। একটা জিনিস খেয়াল করে দেখছো, এদের সবার ক্ষেত্রেই কি আছে বলো তো? সবার ক্ষেত্রেই H/2π আছে, সবার জায়গাতে কি আছে? এখানে H/2π আছে। জাস্ট ডিফারেন্সটা কোথায়? অরবিটাল বললে √L × L+1, তারপরে তোমাকে যদি ম্যাগনেটিক বলে তাহলে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারটা বসাবা তখন তুমি এখানে। স্পিন বললে স্পিনের কোয়ান্টাম নাম্বারটা বসাবা। 1 আর 3 এর ফর্মুলাগুলো সিমিলার হয়, জাস্ট ওইখানে n অরবিটের ক্ষেত্রে, আর ম্যাগনেটিকের ক্ষেত্রে এখানে m। আর 2 আর 4 এর ফর্মুলাগুলো সিমিলার হয়। অরবিটাল বললে এখানে হবে √L × L+1, আর এখানে হবে √S × S+1। বুঝতে পারছো? বাট আমাদের HSC লেভেলের জন্য কোনটা ইম্পর্টেন্ট? আমাদের HSC লেভেলের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে এটা। এটা শুধুমাত্র এটা শিখলেই চলে, বাট বইতে যেহেতু এগুলোর কথা একটু বলা আছে, তাই তোমাকে আমি এগুলো একবার করে দেখাই দিলাম। বাট এগুলো থেকে আসলে কোয়েশ্চন আসে না বললেই চলে। বাট তারপরও আরেকবার বলে, অরবিট বললে NH/2π, অরবিটাল বললে H/2π এর সাথে √L × L+1 গুণ, ম্যাগনেটিক বললে ওই আগের মতো MH/2π, স্পিন বললে ওই H/2π, ওখানে L এর জায়গায় জাস্ট S বসে যাবে, আর কিছুই না। আশা করি তুমি এই ফর্মুলাগুলো এখানে সবাই বুঝতে পারছো। তাহলে চলো আমরা একটু কয়েকটা কোয়েশ্চন সলভ করে ফেলি, তাহলে আমাদের আরও কনসেপ্টগুলো একটু ক্লিয়ার হয়ে যাবে। দেখো প্রথমে আমাকে বলতেছে কার্বন পরমাণুর পঞ্চম ও আমাদের তাহলে মোটামুটি কোয়ান্টাম সংখ্যা থিওরি পার্টটা পুরা শেষ। আমাদের এখন হচ্ছে প্র্যাকটিস করতে হবে বেশি বেশি, আর কিছু না।
কার্বন পরমাণুর পঞ্চম ও ষষ্ঠ ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যা লিখো। তাহলে এখন দেখো কার্বন পরমাণু তুমি যদি দেখো কার্বনের 6 নাম্বার ইলেকট্রন, এটাকে যদি আমরা যদি ইলেকট্রোবিন্যাসটা যদি করি তাহলে হবে এখানে 1s2, তারপর হবে এখানে 2s2, তারপর এখানে হবে 2p2। আচ্ছা 2p গুলোকে একটু বক্স আকারে ইলেকট্রোবিন্যাস করা দরকার। তাহলে বক্স আকারে যদি ইলেকট্রোবিন্যাস করতে যাই 2p2 এর, তাহলে তুমি বুঝতে পারবা যে কিভাবে কি আসে না আসে। ওকে, তাহলে তুমি বুঝতে পারবা কিভাবে কি আসে না আসে। ওকে, চলো দেখাই আসো। দেখো তো আমরা কি করলাম, এই 2p2টাকে একটু এক্সপান্ড করে ইলেকট্রোবিন্যাস করি। 2p2কে যারা আমি কি লিখতে পারি এখানে 2px, তারপরে 2py, তারপরে 2pz, এভাবে করে লিখতে পারি, রাইট। দেখো 1s2 2s2 2p2 না লিখে এটাকে আমি 2px 2py আর 2pz আকারে লিখলাম। এখন দেখো নিয়ম কি বলে, নিয়ম বলে হচ্ছে আমার কাছে হুন্ডের নিয়ম কি বলে, এটা যদি তোমার 2px হয়, এটা যদি তোমার 2py হয়, এটা যদি তোমার 2pz হয়, ইলেকট্রন একটা করে প্রবেশ করবে এবং এটা প্রথম বাই কনভেনশন অনুযায়ী আপ স্পিন আকারে প্রবেশ করবে। তাহলে এখানে তাহলে তুমি একটা ইলেকট্রন দিবা, এখানে তুমি একটা ইলেকট্রন দিবা, এখানে তুমি 0 ইলেকট্রন দিবা, কোনো ইলেকট্রন নাই যেহেতু। তাহলে কার্বন ইলেকট্রোবিন্যাসটাকে আমি এভাবে চলে লিখতে পারি 1s2 2s2 2px1 2py1 2pz0। তাহলে 2px1 তার মানে px একটা ইলেকট্রন, তো এইভাবে করে দেখাইছি জিনিসটা, আর প্রথম ইলেকট্রনটাকে আমরা আপ স্পিন আকারে দেখাই। যাই হোক, এখন দেখো এইটা হচ্ছে আমার কাছে অ্যাকচুয়ালি দেখো প্রথম 2টা ইলেকট্রন এখানে, পরের 2টা ইলেকট্রন এখানে, পঞ্চম ইলেকট্রন এটা, ষষ্ঠ ইলেকট্রন এটা, তার মানে এইটা কি, এইটা হচ্ছে আমার কাছে পঞ্চম ইলেকট্রন। কোনটা কোনটা, এইটা হইলো আমার কাছে পঞ্চম ইলেকট্রন, আর এটা হইলো আমার কাছে ষষ্ঠ ইলেকট্রন। এবার তুমি আমি যদি অ্যানালাইসিস করি, দেখো পঞ্চম ইলেকট্রনের জন্য, পঞ্চম ইলেকট্রনের জন্য তুমি দেখো তো এন কত পাচ্ছ। দেখো পঞ্চম ইলেকট্রনটা 2 নাম্বার কক্ষপথে আছে, তাহলে এন হবে 2। বলো তো পঞ্চম ইলেকট্রনটা কি এস এ আছে নাকি পিতে আছে, পিতে আছে, তাহলে এর জন্য এল ইকুয়াল টু হবে 1। পঞ্চম ইলেকট্রনটা পিএক্সে আছে, তুমি চাইলে এটাকে 0, এইটার জন্য এম ইকুয়াল টু -1, এটা 0, এটা +1 হতে পারে, কোনো সমস্যা নেই। মানে তোমার যদি ক্যালকুলেশন করতে ইচ্ছা করে যে ভাই এটাকে আমি -1 ধরবো, এটাকে 0 ধরবো, এটার মান আমি এম এর মান আমি +1 ধরবো, কোনো সমস্যা নেই, সব কারেক্ট, কোনো সমস্যা নেই। তাহলে তুমি চাইলে এটাকে এম এর মান এটাকে 0 ধরো। তারপর ধরো এখানে তোমার কাছে এস কত হবে, এটা আপ স্পিনে আছে, তাহলে আপ স্পিন থাকলে এস ইকুয়াল টু হয় +12। আর তুমি যদি দেখো ষষ্ঠ ইলেকট্রন, তুমি যদি দেখো ষষ্ঠ ইলেকট্রন, এর জন্য আমার এন কত হবে, এর জন্য আমার এন ইকুয়াল টু হবে 2। দেখো ষষ্ঠ ইলেকট্রন 2 নাম্বার কক্ষপথে আছে, ষষ্ঠ ইলেকট্রন 2 নাম্বার কক্ষপথে আছে, এটার জন্য আমার এল ইকুয়াল টু 1 হবে, কারণ এটা দেখো ওই পিএক্স এর মধ্যে, এটা কি পিএক্স না, এটা এল ইকুয়াল পিতে আছে, তাহলে এল ইকুয়াল টু 1 হবে। বাট এটার হ্যাঁ এম ডিফারেন্ট হয়ে যাবে, এম ধরো তুমি এখানে +1 দাও, আর এস কিন্তু +12 হবে। আশা করি তুমি বুঝতে পারছো যে কার্বনের পঞ্চম আর ষষ্ঠ ইলেকট্রনের আমরা যে 4টা কোয়ান্টাম সংখ্যা বের করলাম তার ভ্যালুটা। তারপর চলো নেক্সটে চলে যাই। নেক্সটে বলছে কোন সম্পর্কটি সঠিক, সঠিক সম্পর্ক কোনটা বলো তো এখানে, এন গ্রেটার দেন এল, এটা হচ্ছে তোমার কাছে এখানে সঠিক সম্পর্ক। তারপর যদি আমরা নেক্সটে যাই, বলছে কোন উপশক্তি স্তর বিদ্যমান নয়। দেখো তো 4f, এটা কি থাকতে পারবে, দেখো তো 4f, খেয়াল করে দেখো, আমরা দেখতেছি 2d এটাও থাকে না, 3f এটাও কিন্তু থাকে না, তাহলে এই দুইটাই আনসার হবে, এই দুইটাই আনসার হবে, এগুলো বিদ্যমান নয়। তারপর n ইকুয়াল টু যদি 6 হয়, দেখো কি বলছে এখানে, যদি n ইকুয়াল টু 6 হয় তাহলে l এর সর্বোচ্চ মান কত। আমরা জানি l এর মান l এর মান কত হয় 0 থেকে n-1 পর্যন্ত, তাহলে l এর সর্বোচ্চ মান হচ্ছে এখানে 5 হবে, l এর সর্বোচ্চ মান 5 হবে। আচ্ছা l ইকুয়াল টু যদি 7 হয় তাহলে n এর সর্বনিম্ন মান কত, n এর সর্বনিম্ন মান দেখো, l ইকুয়াল টু 7 হওয়া মানে কি, n এর মান তো সবসময় l থেকে বড় হবে, তাহলে n এর মান l ইকুয়াল টু যদি যেহেতু 7, l ইকুয়াল টু যেহেতু 7, তাহলে n এর মান 8 হইতে পারে, মানে n এর মান 8 হইতে পারে, 9 হইতে পারে, 10 হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে, রাইট। n এর মান এটা যে কোনো কিছু হইতে পারে, যেহেতু l ইকুয়াল টু 7, তাহলে n এর সর্বনিম্ন মান কত, সর্বনিম্ন মান হচ্ছে 8, তাহলে n এর সর্বনিম্ন মান কত, n এর সর্বনিম্ন মান হচ্ছে 8। আশা করি বুঝতে পারছো। ওকে, দেখো l ইকুয়াল যদি 3 হয় তাহলে n এর সর্বনিম্ন মান কত, n যেহেতু গ্রেটার দেন l, তাহলে এইটা যদি 3 হয়ে থাকে তাহলে এইটার মান কত হবে, এটার মান 4 হইতে পারে যেহেতু বড়, 5 হইতে পারে, 6 হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। যদি বলতো n এর সর্বোচ্চ মান কত, n এর সর্বোচ্চ মান হবে ইনফিনিটি, বাট বলছে n এর সর্বনিম্ন মান কত, সর্বনিম্ন মান হবে n ইকুয়াল টু 4। আশা করি তুমি এটা বুঝতে পারছো, সেটাই হচ্ছে আমার কাছে আনসার। তারপর l ইকুয়াল টু যদি 4 হয় তাহলে n এর সর্বনিম্ন মান কত, এগুলো তুমি পারবা, এটা তোমার বাড়ির কাজ থাকবে। l ইকুয়াল টু 4 হলে কত হবে, এটা বাড়ির কাজ থাকবে। তারপর কোন l মানটি সব শেলের জন্য সাধারণ, শেল মানে কোনটা, শেল মানে হচ্ছে অরবিট, শেল মানে হচ্ছে অরবিট।
আচ্ছা দেখো তো, যদি n ইকুয়াল টু তুমি 1 দাও তাহলে l এর মানটা হয় 0, n এর মান যদি তুমি 2 দাও তাহলে l এর মান হইতে পারে 0 1, n এর মান যদি তুমি 3 দাও তাহলে l এর মান হইতে পারে 0 1 2। তাহলে এই যে দেখো l এর একটা 0 মান আছে, এই যে দেখো l এর একটা 0 একটা ভ্যালু আছে 0, এই 0 ভ্যালুটা দেখো সব জায়গায় পাচ্ছ, যে কোনো শ্যালের জন্যই দেখো এই ভ্যালুটা কমন, সব জায়গায় কিন্তু s থাকবে। তাহলে l এর কোন মানটা সাধারণ, l এর কোন মানটা সাধারণ, l এর হচ্ছে 0, এই মানটা হচ্ছে সাধারণ একটা ভ্যালু, l ইকুয়াল টু 0, এটা হচ্ছে তোমার একটা সাধারণ একটা ভ্যালু। আশা করি বুঝতে পারছো। তারপর নিচের কোন বিবৃতিটা ভুল, মানে সঠিক না, ভুল সেটা জিজ্ঞেস করছে। দেখো l ইকুয়াল টু যদি 0 হয় তাহলে গোলাকার হবে, সেটা ঠিক আছে, ইলেকট্রনের বন্টনটা। অরবিটালের আকৃতি চৌম্বকীয় না, অরবিটালের আকৃতি তো সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা নির্ধারিত হয়। অরবিটালের যে আকৃতি আছে, আকৃতি কিন্তু চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা দ্বারা না, সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা নির্ধারিত হবে। তারপর বলছে একটি অরবিটালে ঘূর্ণায়মান ইলেকট্রনের জন্য, একটা অরবিটালে ঘূর্ণায়মান ইলেকট্রনের জন্য অরবিটালের যে কৌণিক ভরবেগ সেটা সূত্র তোমাকে দেওয়া আছে। তো একটি s ইলেকট্রনের জন্য, আচ্ছা s ইলেকট্রনের জন্য l এর ভ্যালু কত হয়, s ইলেকট্রনের জন্য l এর ভ্যালু হবে 0। তো ওই একটা s ইলেকট্রনের জন্য এই কৌণিক ভরবেগ কত হবে, তাহলে কৌণিক ভরবেগের সূত্র দেওয়া কি, h ভাগে 2 পাই তারপরে রুট ওভার অফ l ইন্টু l প্লাস 1। এখন s ইলেকট্রনের জন্য l তো 0, তেলের জায়গায় তুমি 0 বসায় দাও, তাহলে দেখবা l এর জায়গায় 0 বসালে কত পাবা, h ডিভাইডেড বাই 2 পাই। তাহলে এখানে যদি 0 বসাই দাও, তাহলে এখানে যদি 0 বসাই দাও 0 ইন্টু 0 প্লাস 1, তাহলে এটা তো 0 আসবে, কারণ 0 সাথে গুণ করা, তো 0 দিয়ে গুণ করলে এটা 0ই চলে আসবে, l এর মান চলে আসবে কত, l এর মান চলে আসবে এখানে 0। তাহলে এটা অরবিটাল কৌণিক ভরবেগ করে চলে আসবে, এটা অরবিটাল কৌণিক ভরবেগ চলে আসবে 0। তারপর যে আসো বলছে কি 4f অরবিটালে অবস্থিত ইলেকট্রনের জন্য, 4f অরবিটালে অবস্থিত একটা ইলেকট্রনের জন্য নিচের কোন কোয়ান্টাম সংখ্যার সেটটা সঠিক। দেখো যেহেতু এটা 4f এ আছে তাহলে এইটার n ইকুয়াল টু 4 হবে, তাহলে এখানে দেখো এখানে n ইকুয়াল টু 3 দেওয়া, তাহলে এটা হবে না, n ইকুয়াল টু 4 হবে, বাট n ইকুয়াল টু 4 হলে l ইকুয়াল টু 4 হইতে পারে না, এটা হবে না। n ইকুয়াল টু 4, l ইকুয়াল টু 3 হইলে m ইকুয়াল টু প্লাস 4, এটাও হইতে পারে না। কেন, m এর মান হবে 0 সহ প্লাস মাইনাস l পর্যন্ত, l এর থেকে কখনো বড় হইতে পারবে না। আর দেখো এটা কিন্তু 4f এর জন্য সঠিক, এটা দেখো 4f এর জন্য সঠিক। n ইকুয়াল টু 4 হলে l ইকুয়াল টু 3, f এর জন্য ঠিক আছে। m ইকুয়াল টু এটা থেকে যে কোনো কিছু হইতে পারে, 0 সহ প্লাস মাইনাস l এর মধ্যে, s ইকুয়াল টু প্লাস হাফ, এটাও ঠিক আছে। আশা করি সবাই জিনিসটা বুঝতে পারছি। তারপর বোর তত্ত্ব অনুসারে পঞ্চম শক্তি স্তরে অবস্থিত ইলেকট্রনের জন্য, পঞ্চম শক্তি স্তর মানে কি, n ইকুয়াল টু তোমার এখানে 5, ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত হবে, nh ডিভাইডেড বাই nh ডিভাইডেড বাই 2 পাই, তাহলে l যদি তুমি এখানে 5 বসাও তাহলে 5h বাই 2 পাই হবে, আর 5 বাই যদি 2 করো তাহলে 2.5 গুণন h বাই পাই হবে, তাহলে কত হবে এখানে 2.5 h বাই পাই হবে এখানে, ঠিক আছে। তারপর একটি ইলেকট্রনের চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান m ইকুয়াল যদি -2 হয় তাহলে নিচের কোন অরবিটাল ইলেকট্রন থাকতে পারে। দেখো m ইকুয়াল টু -2, বলো তো m ইকুয়াল টু -2 কার কার জন্য হইতে পারে, m ইকুয়াল টু -2 এটা হইতে পারে d এর জন্য, অথবা এটা হইতে পারে f এর জন্য। p এর জন্য কিন্তু m ইকুয়াল টু -2 হওয়া পসিবল না, s এর জন্য কিন্তু m ইকুয়াল টু -2 হওয়া পসিবল না। তাহলে এই p আর s গুলো কাটাকাটি যাবে, তাহলে 3d অরবিটালে m ইকুয়াল টু -2 হইতে পারে, তাহলে এটা হচ্ছে আনসার। তারপর উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা 2 ইন্টু কত হয়ে থাকে 12 প্লাস 1, তোমাকে পড়েছিলাম কত 2 ইন্টু 12 প্লাস 1, তাহলে এটা হচ্ছে ডি নাম্বার আনসার। তারপর কোন শক্তি স্তরে অরবিটাল সংখ্যা নির্ণয়ের সূত্র কোনটা, অরবিটাল সংখ্যা আমরা কিভাবে বের করতে পারি, দেখো শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা ছিল 2n² আর অরবিটাল সংখ্যা হইতো শুধু n²। আচ্ছা একটি ইলেকট্রনের স্পিন কোয়ান্টাম সংখ্যা s ইকুয়াল টু তোমাকে প্লাস হাফ দেওয়া, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এখানে -1 হয়, তাহলে এটা কোন অরবিটালে থাকতে পারে না, পারে জিজ্ঞেস করে নেই, পারে না। দেখো m ইকুয়াল টু -1 কার হইতে পারে না বলো তো, m ইকুয়াল টু -1 এটা p এরও হইতে পারে, d এরও হইতে পারে, f এরও হইতে পারে, কিন্তু শুধুমাত্র s এর হইতে পারে না, এখানে বলছে পারে না। তাহলে s এর m ইকুয়াল টু শুধুমাত্র 0 হয়, m ইকুয়াল টু -1 হইতে পারে না, তাহলে এইটা ইলেকট্রনটা অ্যাকচুয়ালি s অরবিটালে থাকবে না, s অরবিটালে থাকবে না। এটা কি বুঝতে পারছো সবাই? দেখো কারণ আমরা সবাই জানি s অরবিটালে আমার l এর ভ্যালু হয় 0, তাহলে m এর ভ্যালু হবে 0, তাহলে m এর ভ্যালু কখনো -1 হইতে পারবে না, আমাকে বলতে থাকতে পারে না, তার মানে এটা s থাকতে পারবে না, df
পি যে কোনো জায়গায় থাকতে পারবে। আচ্ছা, যদি আমার রুবিডিয়াম পরমাণুর জেড ইকুয়াল টু এত হয়, তাহলে এইটার যোজ্যতা ইলেকট্রনের জন্য 4টি কোয়ান্টাম সংখ্যার সঠিক সেট কোনটা? দেখো তো রুবিডিয়ামটা কই থাকে, কোন গ্রুপে থাকে? দেখো আমরা সবাই জানি গ্রুপ নাম্বার 1-এ থাকে। আমরা ছড়া শিখছিলাম সাইকেল 2-তে, হাই, লি, না, কে, রুবি। তাহলে রুবিডিয়াম থাকে হচ্ছে এখানে। দেখো এটা তাহলে আমার 1 নাম্বার কক্ষপথ মানে এটা একটা কক্ষপথ ইলেকট্রন থাকে। এটা থাকে 2-এ, এর শেষ ইলেকট্রন থাকে 3-এ, এর শেষ ইলেকট্রন থাকে 4-এ, তাহলে এর শেষ ইলেকট্রন থাকবে কিন্তু 5-এ, এবং সেটার অবস্থা হবে লাস্টে 5s1 হবে। তাহলে এটাই কিন্তু তার যোজ্যতা ইলেকট্রন। তাহলে এইটার 4টা কোয়ান্টাম সংখ্যা কত হবে? একটা n ইকুয়াল টু তো 5 হবে, n ইকুয়াল টু হবে 5, l ইকুয়াল টু হবে 0 যেহেতু s এ আছে, m ইকুয়াল টু হবে 0, s ইকুয়াল টু প্লাস হাফ মাইনাস হাফ যে কোনো কিছু হতে পারে। তাহলে এখানে দেখো এটা কোথায় আছে? এটা দেখো আমার সি নাম্বার অপশনে আছে। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছি সি নাম্বার হচ্ছে আমার কারেক্ট আনসার। তারপর চলো আমরা নেক্সটে চলে যাই। নেক্সটে বলতেছে কপার পরমাণুর তুমি ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো যাদের জন্য L মাইনাস এম ইকুয়াল টু 1 হবে। আচ্ছা, কপারের আগে ইলেকট্রন বিন্যাসটা লিখো তো, তারপর তুমি দেখবে এটা ইজি হয়ে গেছে কোয়েশ্চনটা। কপার হচ্ছে 29 হয়। তো এখানে যদি তুমি ইলেকট্রন বিন্যাসটা লিখো তাহলে দেখবে এরকম পাচ্ছ। কপার ইলেকট্রন বিন্যাসটা এরকম হয়, একটু ব্যতিক্রমধর্মী হয়। 1s2, 2s2, তারপর হচ্ছে 2p6, তারপর হলো 3s2, তারপর হলো এখানে 3p6 হবে, তারপর হচ্ছে এখানে 4s1 হবে, তারপর এখানে হয়ে থাকে 3d10 হয়ে থাকে। আচ্ছা, এখন আমাকে কি বের করতে হবে? L মাইনাস এম বের করতে হবে। আমি প্রত্যেকের L বের করার চেষ্টা করি। কেমন? প্রত্যেকের কি বের করার চেষ্টা করি? L বের করার চেষ্টা করি। আসো প্রত্যেকের L কত হবে সেটাকে নির্ণয় করার চেষ্টা করি। আসো প্রত্যেকের L কত হবে নির্ণয় করার চেষ্টা করি। দেখো এটার L হবে 0, এটার L হবে 0, এটার L হবে 1 কারণ এখানে P আছে, এটার L হবে 0, এটার L হবে 1, এটার L হবে 0, এটার L হবে 2 কারণ যেহেতু D আছে। আচ্ছা, প্রত্যেকের M বের করার চেষ্টা করি। তো দেখো এখানে M বের করার চেষ্টা করি। আসো প্রত্যেকের M আছে, এখানে L বের করব। হ্যাঁ দেখো প্রত্যেকের M গুলো বের করার চেষ্টা করি। দেখো S এর জন্য এটা যদি 0 হয় তাহলে এটা M এর মানও 0 হবে, এটা 0 হইলে এখানেও 0 হবে। 1 হইলে L এর মান যদি 1 হয় M এর মান 0 হইতে পারে, -1ও হইতে পারে, +1ও হইতে পারে। 0 হইলে তো 0ই আসবে, আর 1 হইলে যদি L এর মান যদি 1 হয় তাহলে M এর মান কিন্তু কি হতে পারে? এই 3টা হইতে পারে। M এর মান এই 3টা হইতে পারে। আর 0 হইলে তো 0ই আসবে, 0 হইলে এখানে 0ই আসবে। আচ্ছা, যদি L এর মান 2 হয় তাহলে M এর মান কত কত হইতে পারে? -2, -1, তাহলে কত কত হইতে পারে? দেখো 0 হইতে পারে, তারপরে -1 হইতে পারে, +1 হইতে পারে, -2 হইতে পারে, +2 হইতে পারে। এখন আমাকে বলছে কি আমার কি করতে হবে? L মাইনাস এম ইকুয়াল টু 1 হয় এরকম ইলেকট্রন সংখ্যা বের করতে হবে। L মাইনাস এম ইকুয়াল টু 1 হয় এরকম কয়টা ইলেকট্রন আছে সেটা তোমাকে বের করতে হবে। আচ্ছা, একটা জিনিস তুমি লক্ষ্য করে দেখো, L মাইনাস এম ইকুয়াল টু 1 কোথায় কোথায় হয় একটু ফাইন্ড আউট করার চেষ্টা করো। L মাইনাস এম ইকুয়াল টু 1 এটা কোথায় কোথায় হয় একটু ফাইন্ড আউট করার চেষ্টা করো। দেখো এখান থেকে যদি বাদ দাও তাহলে 0 থাকবে, এটা থেকে এটা বাদ দিলে 0 থাকবে। দেখো এই 1 থেকে তুমি যদি 0কে বাদ দিতা তাহলে এই একটা কনফিগারেশনের জন্য তুমি কিন্তু আমার 1 পাবা ভ্যালুটা। আবার দেখো তুমি যদি এইখান থেকেও এটাকে বাদ দাও, 0কে বাদ দাও, তাহলে তুমি 1 পাবা। আবার তুমি এটা থেকে যদি এটাকে বাদ দিতা তাও তোমার কাছে L মাইনাস এম ইকুয়াল টু 1 থাকবে। তাহলে L মাইনাস এম ইকুয়াল টু 1 থাকে এরকম অরবিট M এর কয়টা মান আছে বলো তো? L মাইনাস এম ইকুয়াল টু, দেখো আমি যদি তোমাকে কোয়েশ্চেন করি যে L মাইনাস এম ইকুয়াল টু 1 থাকতেছে, L মাইনাস এম ইকুয়াল টু 1 থাকতেছে এরকম M এর তুমি কয়টা ভ্যালু পাইছো? M এর কয়টা ভ্যালু পাইছো? দেখো M এর একটা এখানে একটা ভ্যালু পাইছো, M এর এখানে একটা ভ্যালু পাইছো, M এর এখানে একটা ভ্যালু পাইছো। M এর তাহলে এরকম ভ্যালু তুমি কয়টা পাইছো? 3টা পাইছো, যেখানে L মাইনাস এম ইকুয়াল টু 1 হচ্ছে। আর M এর যতটা ভ্যালু থাকে ততটা অরবিটাল হয়। তাহলে বলো তো কতটা অরবিটাল এই L মাইনাস এম ইকুয়াল টু 1 ফলো করতেছে? 3টা অরবিটাল। তাহলে কয়টা ফলো করতেছে বলো তো? 3টা অরবিটাল। তাহলে এরকম M এর আমি ভ্যালু পাচ্ছি 3টা। M এর 3টি ভ্যালু পাওয়া যায়। অ্যাকচুয়ালি এখানে অরবিটাল কয়টা হবে বলো তো? যেহেতু 3টা ভ্যালু পাইছো তাহলে এখানে অরবিটাল হবে কিন্তু 3, তাহলে অরবিটাল হবে 3।
আর একটা অরবিটালে জানি কয়টা ইলেকট্রন থাকে, 2টা ইলেকট্রন থাকতে পারে। তাহলে ইলেকট্রন সংখ্যা কয়টা হবে, ইলেকট্রন সংখ্যা হবে 6। বুঝতে পারছো? তাহলে m এর 3টা ভ্যালু পাওয়া যায়, তাহলে 3টা অরবিটাল, তাহলে ইলেকট্রন সংখ্যা কয়টা হবে বলো? যদি ইলেকট্রন সংখ্যা এখানে লিখে দিই ছোট করে, ইলেকট্রন সংখ্যা ইকুয়াল হবে 6। এটাই হচ্ছে তোমার কাছে এখানে আনসার। আশা করি বুঝতে পারছি। ক্লিয়ার সবার? ক্লিয়ার? দেখো এটা বুঝতে পারছো কিনা, দেখো এই জিনিসটা এখানে বোঝা গেছে কিনা সবার। ওকে, আশা করি এই জিনিসটা আমরা সবাই বুঝতে পারছি। হ্যাঁ ওকে, আশা করি এই জিনিসটা আমরা সবাই বুঝতে পারছি। ওকে চলো আমি কয়েকটা কোয়েশ্চেন স্কিপ করি, এটা আমরা নেক্সট দিন করাবো কোয়েশ্চেনগুলো। আমি চলো তোমাকে এমসিকিউ সলভ করে কয়েকটা। দেখো কি বলছে কোয়েশ্চেনে, কে প্লাস এই আয়নের সর্বশেষ ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যাগুলোর জন্য কোনটা সঠিক? খেয়াল করো তো, কে প্লাস, এটা কিন্তু কে না। তাহলে পটাশিয়ামে ইলেকট্রন থাকে হচ্ছে 19টা, বাট যখন তুমি কে প্লাস লিখবা, কে প্লাসে ইলেকট্রন থাকে কিন্তু 18টা। আর কে প্লাসের ইলেকট্রন বিন্যাসটা কার মতো হয়ে যাবে? কে প্লাসের ইলেকট্রন বিন্যাস হয়ে যাবে কিন্তু আর্গনের মতো। তাহলে কে প্লাসের শেষ ইলেকট্রন, দেখো কে এর শেষ ইলেকট্রন কিন্তু 4s1, ভালো করে বুঝো। কে যেটা আছে, কে যেটা আছে, কে যেটা আছে, কে এই কে এইটার শেষ ইলেকট্রন কিন্তু 4s1। কে এর শেষ ইলেকট্রন এটা কিন্তু কত? এটা কিন্তু 4s1। কিন্তু কে প্লাস এটার শেষ ইলেকট্রন কিন্তু 4s1 না, এটার শেষ ইলেকট্রন হলো 3p6 এর মধ্যে আছে। এটা কি বুঝতেছো সবাই? কে প্লাসের শেষ ইলেকট্রন কিন্তু কোথায় আছে? 3p6 এর মধ্যে আছে। তো এটার জন্য কোয়ান্টাম সংখ্যা কত হবে? n ইকুয়াল টু হবে 3, l ইকুয়াল টু হবে 1, m ইকুয়াল টু এগুলোর মধ্যে যে কোনো একটা কিছু হবে, -1 হইতে পারে, 0 হইতে পারে, +1 হইতে পারে, আর s ইকুয়াল টু যে কোনো কিছু হইতে পারে, মানে +1/2 অথবা -1/2, +1/2 মানে +-1/2 যে কোনো কিছুই হইতে পারে। তাহলে দেখো এটা কোথায় ফলো করতেছে এই রুলসটাকে, এই দুইটাকে তুমি মিলাও, শুধুমাত্র এই দুইটাকে তুমি মিলাও, এই দুইটাকে মিলাও। দেখো এটা তো আমার হবে না, এটা আমার হবে না, এইটাও আমার হবে না, কারণ দেখো এখানে 3 আর 0, তাহলে আমার আনসার হবে এখানে এটা। তাহলে আমার কাছে আনসার হবে এখানে এটা। বুঝতে পারছি সবাই জিনিসটা? এটা কি বোঝা গেছে সবার? বলো তো একটু করে এইটা বুঝতে পারছো কিনা, এটা কি বুঝতে পারছি আমরা সবাই এই আনসারটা? আশা করি বুঝতে পারছি। হ্যাঁ তাহলে আজকে আমাদের লেকচার এতটুকুই থাক। আমরা আগামী দিন তাহলে হচ্ছে কোয়ান্টাম সংখ্যার অনেকগুলো প্র্যাকটিস আমরা করব। কেমন? আগামী দিন কিন্তু আমাদের 7 নাম্বার ক্লাস হবে। আমাদের মোট 12টা ক্লাসের মাধ্যমেই এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে আশা করি। তো সবাই ভালো থাকবা, দেখা হবে নেক্সট ক্লাসে। যাই তাহলে, আসসালামু আলাইকুম।